আসসালামু আলাইকুম দর্শক, আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আমাদের সম্মানিত অতিথিগণও জয়েন হয়ে গেছে আমাদের সাথে। দু একজন বাকি আছে, তারা যখন জয়েন হবে আমরা নিয়ে নিব। আমাদের এই লাইভটা মূলত আজকে 25 সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে ফার্মাসিস্ট মানে হলো বৈশ্বিক স্বাস্থ্য চাহিদা পূরণে সচেষ্ট। তো আমাদের এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের টপিক হলো, যদি সারা বিশ্বে ফার্মাসিস্টরা স্বাস্থ্য চাহিদা পূরণে সচেষ্ট হয়ে থাকে, তাহলে আমাদের বাংলাদেশে কেন স্বাস্থ্য দাবি পূরণে ফার্মাসিস্টরা কাজ করতে পারে, বাধা কোথায়? আমাদের সম্মানিত যারা অতিথি এখন জয়েন হয়েছে, আমি প্রথমে তাদের পরিচয় দিচ্ছি, ওনারা ওনাদের পরিচয় দিবেন। আমাদের সাথে আছেন মেহেদী হাসান তানভীর, উনি ডেস্কের ম্যানেজার। আর আমাদের সাথে আছেন আরেকজন ফজলে নূর বিশ্বাস। প্রথমে আমরা চলে যাব মেহেদী হাসান তানভীর ভাইয়ের কাছে। ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের বাংলাদেশে ফার্মাসিস্টদের চাকরির ক্ষেত্রে এত সংকীর্ণতা কেন? এক, দুই, আমাদের ফার্মাসিস্টদের সর্বক্ষেত্রে চাকরির জন্য যে প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলো আসলে উতরানোর কি কি পন্থা অবলম্বন করা যায় সেই বিষয়ে একটু আলোকপাত করব। তানভীর ভাই। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তানভীর। ধন্যবাদ সেলিম ভাইকে এবং উপস্থিত সম্রাট ভাইকেও ধন্যবাদ। সবাই হয়তো ফজলে নূর বিশ্বাস হিসাবে চিনে, আমরা যেহেতু পরিচিত যার কারণে আমরা পার্সোনাল নেমে জানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তানভীর। আমি প্রায় ফার্মেসি গ্রাজুয়েশন স্টার্ট করার পর থেকেই মোটামুটি ফার্মেসি রিলেটেড যতগুলো আন্দোলন সবগুলোতেই কম বেশি ছিলাম। বেশিরভাগ সময় চেষ্টা করেছি প্রত্যক্ষভাবেই থাকতে, হয়তো অনেক সময় পেরেছি, অনেক সময় পারিনি। অনেক জুনিয়ররা আমাকে বেশি চিনে সিনিয়রদের থেকে। এই অবস্থায় আছি, তো ধন্যবাদ। প্রথমে যে জিনিসটা বলতে চাই যে আসলে বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সমস্ত ফার্মাসিস্টদেরকেই শুভেচ্ছা জানাচ্ছি, এবং পাশাপাশি যে স্বাস্থ্য সেবার সাথে যারা জড়িত প্রত্যেকেই আসলে কিন্তু ফার্মাসিস্টদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কথা। সেই হিসাবে বলবো, স্বাস্থ্য ব্যবস্থাকে সারা বিশ্বে তুলে ধরার পেছনে ডক্টর, নার্স, তারপর বায়োকেমিস্ট, এদের সাথে সাথে ফার্মাসিস্টদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সারা বিশ্বে পরিলক্ষিত হয়। শুধুমাত্র আমরা যে দেশে আছি বাংলাদেশ, এই দেশটায় ফার্মাসিস্টদের গুরুত্বটাকে সেভাবে তুলে ধরা হয়নি নানান কারণে। হ্যাঁ, আমাদের বলা যায় যে আমাদের আরেকটা ডিভিশন ডিপ্লোমা করে যারা ফার্মেসি পড়াশোনা করে, তারা তবুও বলবো যে তারা একটু ভালো অবস্থায় আছেন, বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে তারা জব করছেন। কিন্তু প্রকৃত ফার্মাসিস্ট যাকে বোঝায়, গ্রাজুয়েশন করার পর একজন ফার্মাসিস্ট বা ফার্মেসি গ্রাজুয়েট বলে, তারা কিন্তু আমাদের দেশে মূল্যায়ন পায় না, একদম অবমূল্যায়িত হচ্ছে। সেইটা হচ্ছে প্রথম সমস্যা। এর মূল কারণ হচ্ছে আমরা ফার্মাসিস্টরা ঐক্যবদ্ধ না, এটা একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যে যে বিষয়টা পরিলক্ষিত হয়, আমরা গঠনমূলক কাজ খুব কম করেছি, মানে আমরা নিজেদের প্রচারণাও আমরা খুব বেশি করতে পারিনি। এখানে ফার্মাসিস্টদের অবস্থান তৈরি করা বলতে যে ফার্মাসিস্টদের লাভ হবে এরকম না বিষয়টা। ফার্মাসিস্টদের যদি অবস্থান সোসাইটিতে তৈরি হয়, স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু পরিবর্তন হবে। উন্নত বিশ্ব, আমি যেমন অনেক দেশেই গিয়েছি টুকটাক, তা আমি এনএইচএস এর কথা বলবো। ইংল্যান্ডের যে এনএইচএস বলে, ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম, সেখানে কিন্তু একজন ফার্মাসিস্টকে একদম প্রথম সারির একজন সদস্য হিসেবে ধরা হয়। সেখানে এরকম না যে ডক্টর মানে অল ইন অল আর বাকি কেউ কিছু না, এরকম না। আমরা ডক্টরদেরও সম্মান করব, নার্সদেরকেও সম্মান করব, টেকনিশিয়ানদেরকেও সম্মান করব, এমনকি ওয়ার্ড বয় বা যারা বাকি আছেন সবাইকেই সম্মান করব, বায়োকেমিস্টদের সম্মান করব। কিন্তু যার যে পজিশনে থাকা উচিত, আমরা চাইবো সেই পজিশনটাই তারই থাকুক,
কেননা একজন ফার্মাসিস্ট যদি তার পজিশনে থাকে, সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যে ওষুধের গুরুত্বপূর্ণ ব্যবহার, ওষুধের সঠিক ব্যবহার। এখন ওষুধের গুণগত মান নিশ্চিত করে সঠিকভাবে একজন পেশেন্টের হিস্ট্রি জেনে নিয়ম মতো কত পরিমাণে, মানে পরিমাণ মতো কোন পরিমাণে তার প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে কিন্তু একমাত্র গবেষক বা একমাত্র গবেষণা করার অধিকার রাখে সে ফার্মাসিস্ট। ডক্টর প্রেসক্রিপশন করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রেসক্রিপশন করার সময় কিন্তু একজন ফার্মাসিস্টের সহযোগিতা নেওয়া উচিত। তিনি কিন্তু অনেক কিছুই জানেন, কিন্তু ওষুধের যে ডিটেইলস সেটা কিন্তু একজন ফার্মাসিস্টের চেয়ে ভালো কেউ জানে না। এখন আমরা যদি যার যার নিজস্ব জায়গা থেকে এই জিনিসটা তুলে ধরতে পারি, অনেক সময় হয় আমাদের আরেকটা গ্যাপ আছে আমি বলি, সেটা হচ্ছে আমাদের অনেক ডক্টরও তারা ভাবে যে ফার্মাসিস্টরা যদি এস্টাবলিশ হয় তাদের হয়তো জায়গা নষ্ট হবে, এরকম আমি শুনেছি এরকম। যদিও এটা সমস্ত ডক্টরদের কথা নয়, কিছু ডক্টর যারা হচ্ছে মডার্ন টেকনোলজি বা যারা হচ্ছে বিদেশে যাতায়াত করেন, ইন্টারন্যাশনাল ডিগ্রি নিয়ে আসছেন, তাদের সাথে যখন কথা বলবেন তারা কিন্তু সংকীর্ণ মনা না। তারা সবসময় বলবে হসপিটাল ফার্মেসি অবশ্যই এস্টাবলিশ হওয়া উচিত। কেন হওয়া উচিত? তাদের কাজ সহজ হয়ে যাবে। একজন ডক্টর অত্যন্ত বিজি থাকেন, এখন একজন ফার্মাসিস্ট যদি তার কাজটি করে দিত তাহলে ডক্টরের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখন দেখুন, একজন ফার্মাসি, একজন রোগী, একজন পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হয় তার কিন্তু নানান সমস্যা হয়ে থাকে, আগেও কিন্তু সে ট্রিটমেন্ট নিয়ে থাকতে পারে। এখন সব হিস্ট্রি পড়ার পর আগে হয়তো এক ধরনের ওষুধ তার লাগতো, এখন ওষুধ চেঞ্জ করতে হইতে পারে, তাই না? বা তার ডোজ বাড়িয়ে দিতে হইতে পারে, কমিয়ে দিতে হতে পারে, কিন্তু এখন ডক্টর কিন্তু তার গদবাঁধা নিয়মের বাইরে যেতে পারবে না। তখন সে আইদার স্টাডি করতে হয়, কিন্তু প্রপারলি কিন্তু এই কাজটা যদি ফার্মাসিস্ট থাকতো, ওই আমাদের সম্মানিত ডক্টররা কিন্তু ওই কাজে ব্যস্ত থাকতো না। উনি ওনার জায়গাটায় আরো বেশি ফোকাস করতে পারতো এবং রোগীরা আরো ঠান্ডা মাথার একজন ডক্টর পেত। এটা তো সত্যি কথা। ওনার সময় বেড়ে যেত, উনি প্রচুর কাজ করতে পারতো, তার যেটা দরকার সেটাই করতে পারতো। এখন ফার্মাসিস্ট যদি তার কাজটাও করতো, ডক্টর তার কাজ করতো, নার্স তার কাজটা করতো, তাহলে আর বাংলাদেশ থেকে পেশেন্টরা গিয়ে ওই ইন্ডিয়াতে চিকিৎসা করার জন্য, থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য যেতে হতো না। তো আমরা অনেক সময় মজা করে বলি উগান্ডা, তারপরে হচ্ছে এই ধরনের ফান করি আমরা, কিন্তু মজার বিষয় হচ্ছে সবাই একটু চেক করলেই পাবেন উগান্ডাতেও ফার্মাসিস্ট আছে, হসপিটাল ফার্মেসি চালু আছে। আমরা কিন্তু উগান্ডার জায়গাতেও নাই। তা আমরা তাদেরকে পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ সেই পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, সব দেশে আপনি হসপিটাল ফার্মেসি পাবেন। ভারতে তো এটা খুবই এস্টাবলিশ। আমি পাকিস্তানে গিয়েছি, ভারতে গিয়েছি, আমি সব জায়গায় দেখেছি হসপিটাল ফার্মেসিকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। ওদের কিন্তু আমাদের মতো না, ওদের ফার্ম ডিও চালু আছে। হ্যাঁ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশেও চালু হওয়া উচিত। হসপিটাল ফার্মেসি যতক্ষণ না ফার্ম ডি চালু হয়, মেহেদী ভাই, ডি ফার্মের ক্ষেত্রে এটা চালু করতে। জি ভাইয়া, একটু ইন্টারফেয়ার করি। জি মেহেদী ভাই, আমরা আমরা এত দূরে না যাই, আমরা আমরা কিন্তু জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু খুব কঠোরভাবে, মানে খুব জোরালো ভাবে ফার্মাসি, হসপিটাল ফার্মাসি বলেন, কমিউনিটি ফার্মাসি বলেন, জি এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা হয়। কিন্তু আমরা এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে অনেক কিছুই নেই, মানে অনেক কৃষ্টি হ্যাঁ কালচার, অনেক কিছুই নেই। ইভেন আমরা ডক্টর দেখাতেও যাই, স্বাস্থ্য অনেকে কিন্তু হয়রানির শিকারও হয়, অনেকে না জেনে না বুঝে চলে যায়, অনেকে হয়রানির শিকারও হয়। এই ক্ষেত্রে এই পার্শ্ববর্তী দেশে যদি এটা হয়, কারণ আমরা এখান থেকে এই প্র্যাকটিসটা আমাদের নিতে এত সমস্যা কোথায়? হ্যাঁ, আমি আসলে একটু, বাধাটা যদি কোথায়? একটু সুযোগ দেন, আমার কাছে তথ্য আছে, আমি তথ্যটা যদি একটু বলতে পারি। জাস্ট মিনিট, আমি সেটা নোট করে রাখছিলাম। আমাদের কিন্তু গ্যাজেটে অলরেডি হসপিটাল ফার্মেসি অলরেডি রয়েছে। যেমন আমি বলি, বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত সংখ্যা 2018 মার্চ মাসে যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামোতে যেটা দেখা যায় যে সেখানে তাদের ধারা তফসিল ১ বিধি ২ খ ও ৩ দ্রষ্টব্য স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ক্রমিক নং ১২/১৩০, এই দুই পজিশনে হচ্ছে
গ্রাজুয়েট ফার্মাসিস্ট এ গ্রেড, গ্রেড নবম, তার মানে নবম গ্রেডে চাকরি তাদের দেওয়ার একটা অপশন রাখা হয়েছে দুইটা জায়গায়, কিন্তু 12 এবং 130। তৃতীয় নম্বরে হচ্ছে 136 নম্বরেও কিন্তু ফার্মাকোলজিস্ট, সেটাও দর্শক বোধ হয় আমাদের ইন্টারনেট কানেকশনটি স্লো হওয়ার কারণে আমাদের তানভীর ভাইয়ার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি। একটু হ্যালো, ওয়েট করি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ তানভীর ভাই, হ্যাঁ আমার কথা কি কন্টিনিউ শোনা করুন। শোনা যায়নি? ও, চলে গেছিল। আচ্ছা, স্ক্রিনে ছিলাম না আমি, না? আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমি যে জিনিসটা বলছিলাম যে জি। 18 সালে কিন্তু দুইটা প্রজ্ঞাপন হয়েছে। একটা হচ্ছে 18 সালের মার্চে এবং 18 সালের আপনার নভেম্বরে। দেখুন, নভেম্বরে কিন্তু একটা প্রজ্ঞাপন হয়েছিল যেখানে বলা হয়েছে প্রতিটি 50 শয্যার হসপিটালে সেখানে দুইজন, একজন হচ্ছে বহির্বিভাগে, একজন অন্তঃবিভাগ ফার্মেসিতে কিন্তু গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেটারই আলোকে আমরা তারপরে হচ্ছে কোভিড এর পরে আমরা কিন্তু অনেক চেষ্টা করি নানান ভাবে, ফাইনালি আপনার 2000 সম্ভবত 22 সালে আপনার নোটিশ হয়, সার্কুলার হয় 10 জন ফার্মেসি গ্রাজুয়েটের জন্য, 10 জন ফার্মাসিস্টের জন্য। সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। সেইটার পরীক্ষা অলরেডি হয়ে গেছে। আমরা খুবই আশাবাদী সেটা খুব শীঘ্রই হয়তোবা তাদের নিয়োগ হতে পারে। দেশের এই যে পরিবর্তন হয়েছে, এর জন্য হয়তো একটু বাধাগ্রস্ত হবে, বাট আমরা আশা করতেছি যেহেতু পরীক্ষা হয়ে গেছে এখান থেকে নিয়োগ হবে। এটা একটা। দ্বিতীয় জি, হচ্ছে, আমাদের যদি আমরা আরেকটু চেষ্টা করি, বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার কাছে যদি আমরা প্রপারলি ইনফরমেশন দিতে পারি, আমার মনে হয় যে প্রজ্ঞাপন যেহেতু আছে, বাস্তবায়ন কিন্তু খুব কঠিন নয়। এখন শুধু তাদেরকে শেয়ার করা। দেখুন, প্রতিটি 50 শয্যার হসপিটালে যদি 2 জন ফার্মাসিস্ট নেওয়া হয়, ঢাকা মেডিকেলে কিন্তু 2500, সম্ভবত আমি যদি ভুল না করি, 2500 বেড বিশিষ্ট হসপিটাল। সেখানে আপনি হিসাব করুন কতজন ফার্মাসিস্টের সুযোগ হবে। বাংলাদেশের শুধু মেডিকেল কলেজগুলোতে হিসাব করলেও প্রায় 400-500 ফার্মাসিস্ট ইজিলি চান্স পাবে। তো বিশাল অবশ্যই। অঙ্কের ফার্মাসিস্টের সুযোগ হবে। আর সরকারি বা পাবলিক হসপিটাল গুলোতে বা পাবলিক মেডিকেল কলেজে যখন ফার্মাসি চালু হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি বেসরকারি গুলোতে নিয়োগ হবে। এবং সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে অনেকেই কনফিউজ থাকি যে স্যালারি বৃদ্ধি এই সেই, কিচ্ছু লাগবে না। হসপিটাল ফার্মেসি প্রপারলি চালু হলে দেখবেন কোম্পানিগুলোতেও স্যালারি বেড়ে যাবে অটোমেটিক্যালি, কারণ ডিমান্ড বাড়বে ফার্মাসিস্টের। এবং সবচেয়ে যে সুবিধা হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। আর আরো যদি আমি আরেকটু বলি, ভাইয়া যেহেতু বলছেন আমি শেষ করে দিব, তারপর সম্রাট ভাই কথা বলবেন। আমাদের আরেকটা বিষয় যেটা জিজ্ঞেস করেছিলেন যে আমাদের কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ আছে। তো হসপিটাল ফার্মেসি তো একটা বড় সেক্টর, সেখানে অনেক ফার্মাসি জব করতে পারবে। সেকেন্ডলি, দেখুন বাংলাদেশে কিন্তু প্রায় 40+ ড্রাগ স্টোর আছে, মানে ওষুধের কি বলে এটাকে, গুদাম বলতে পারেন, মানে যেখানে ওষুধ রাখা হয় আর কি। হ্যাঁ, তো এরকম 40+ আছে। আমরা চাইলে এটা 64টা জেলায় হতে পারে। এই যে ওষুধ সংরক্ষণাগার, এইখানে কিন্তু একজন ফার্মাসিস্টের অধীনে থাকা উচিত। আমরা যতটুকু জানি, বিএসসি পাস করে, ব্যাচেলর ডিগ্রি নিয়ে যে কোনো সাবজেক্টে পাস করে বিভিন্ন ভাবে এই এই জব করতেছে। এখন তার আন্ডারে আবার ডিপ্লোমা ফার্মাসিস্ট যারা, এরা চাকরি করতেছে। এখন দেখেন এখানে কত কনফ্লিক্ট। থাকা উচিত ছিল গ্রাজুয়েট ফার্মাসিস্ট, তার সাথে ডিপ্লোমা ফার্মাসিস্ট থাকুক, খুবই ভালো। এবং এটা নিয়ন্ত্রণ হওয়া উচিত ফার্মাসিস্টদের মাধ্যমে। তানভীর এইটা কিন্তু হচ্ছে না, ভাইয়া। তানভীর ভাই, আমি হ্যালো। আমি আমি একটা নিউজ যেটা দেখছি, হ্যাঁ তানভীর ভাই শুনছেন? জি 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 জি। হ্যাঁ, আমি 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 একটা নিউজ দেখলাম যেটা হলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট, মানে ফার্মেসি টেকনিশিয়ান যারা আছে, ডিপ্লোমা ফার্মাসিস্ট, ওরা একটা প্রোগ্রাম করবে এবং 27 তারিখে সেটা, এবং হ্যাঁ হ্যাঁ। ওদের একটা দাবি সেটা ওরা উত্থাপন করবে ওই প্রোগ্রামের মাধ্যমে। সেটা হলো যে ওরা 10ম গ্রেডের জন্য আবেদন করবে। তাহলে আমরা কোথায় আছি আচ্ছা বলেন? মানে আচ্ছা, আমি আমাদের, আমি বলি আমি ভাইয়া। এখানে একটু বলি। জি। হ্যাঁ, আ আ না, আমি 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 কেন বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু ফার্মাসিস্টদেরই একটা সীমাবদ্ধতা আছে যে আমরা একটু
কেমন যেন একটু মানে নিজেদেরকে আড়ালে আড়ালে লুকিয়ে রাখি। আমরা কিন্তু আমাদের নিজেদের কিন্তু প্রচার আমরা নিজেরা করি না কখনো। বা আমরা এক্স্যাক্টলি। শুধু জবের পিছনেই ছুটি। আমরা শুধুই জবের পেছনে ছুটি। কিন্তু আমরা যে ফার্মাসিস্ট বলতে হইলো শুধু যে জব করবে তা কিন্তু না। সেবামূলক কাজে আপনি আপনার আশেপাশের লোকদেরকেও আপনি সেবা দিতে পারেন। আপনার আত্মীয়স্বজন হোক, আপনার বন্ধু-বান্ধব হোক, আপনি এতটুক তথ্যটা পর্যন্ত দিতে পারেন। কিন্তু আমরা না এটাও দিতে চাই না। অনেকে কুণ্ঠাবোধ করি। এক্স্যাক্টলি। কেমন যেন এক্স্যাক্টলি আমরা ভাই। ফার্মাসিস্টরা কেমন যেন একদম সংকুচিত হয়ে থাকি। এটা আসলে আমাদের জি জন্য ভাই। ক্ষতিকর। হ্যাঁ। এ এ এ সেলিম ভাই, এগুলো থেকে আমি তাহলে আমাদেরকে শেষ করি। বের আপনি হয়ে যেটা আসা উচিত। বলতেছিলেন, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি যেটা জি, জি। বলতেছিলেন, হ্যাঁ, ১০ম গ্রেডে হলে আমি বরং খুশি হব। আমাকে যদি বলেন আমি খুশি হব। কারণ আমাদের তো আসলে ১০ম গ্রেডে যাওয়ার সুযোগ নাই। আমাদের ৯ম গ্রেডের না, নিচে না যাওয়ার ওইটা কোনো ওইটা অপশনই নেই। আমি ওইটার হ্যাঁ? জন্য বললাম না। সেজন্য আমি ওইটার জন্য বললাম না। ওইটার জন্য বললাম না। আমি বললাম এই কারণে যে ওরা কতটা তৎপর আর আমরা কতটা হ্যাঁ, সংকুচিত। ওরা ওইটা বললাম তৎপর। আরকি যে ডিপ্লোমা ফার্মাসিস্টরা অনেক হ্যাঁ, গোছানো। হ্যাঁ। এটার একটা বড় কারণ হচ্ছে ওরা অনেক আগে থেকেই বাংলাদেশে কাজ করে। এটা হচ্ছে একটা আগে প্লাস থেকে পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ। আ সেটা ওদের অ্যাকসেপ্টেন্স অনেক আগে তৈরি হয়েছে। এইজন্য আমি তাদেরকে সম্মান করি। আমরা চাইবো যে ওরা আরো এগিয়ে যাক। ১০ম গ্রেডে আসুক, এটা খুবই ভালো হবে। কিন্তু আমাদের যেন ৯ম গ্রেডটা মানে এটা যেন এস্টাবলিশড হয়ে যায়। ৯ম গ্রেড তো আছেই, কিন্তু এটা জব নাই। এখন আমরা চাই এটা জব ক্রিয়েট হোক। তো সেটাই আরকি। আমি শেষ করে দিব, আরেক মিনিট কথা বলছি। যে জিনিসটা হচ্ছে ড্রাগ স্টোরে কিন্তু ফার্মাসিস্ট থাকা উচিত। গ্রেজুয়েট ফার্মাসিস্ট এখানে থাকলে আপনি দেখেন প্রতিটা জেলায় কিন্তু একটা করে দিলেও আপনার প্রায় ৬৪ জনের স্থান হবে। দ্বিতীয়ত ডিজিডি এর যতগুলো অডিটর থাকেন, আমাদের ইন্সপেক্টর বলেন, এই ইন্সপেক্টর কিভাবে একজন আপনার ওই বোটানি থেকে পাস করেছে ওষুধ দেখে কিভাবে, একজন ওই জুলজি থেকে পাস করেছে ওষুধের কি বুঝে, তাই না? বা ওইখানে যদি ডাক্তারও এটাই, যায় সে এটাই। তো এটা বুঝবে না। এখানে দরকার ফার্মাসি গ্রাজুয়েট একদম। তো সেটা ফার্মাসি একটা বিশাল জব। আপনি দেখেন ৬৪টা জেলায় যদি ২ জন করেও নেন তাহলে কিন্তু আপনার ১২৮ জনের জব হ্যাঁ, তৈরি হয়। পরবর্তীতে ২৮ জনের জব এটা হবে। হচ্ছে ফার্মাসিউটিক্যালস এ। এখন দেখেন এইখানে অনেক সময় অসততার অনেক ইনফরমেশন পাওয়া যায়। এখন আপনি যদি প্রোডাক্টের উপরে ইনফরমেশন না জানেন তখন তো আপনি তাই করবেন। আমি জানি না কিছু, আমি তো তখন লেনদেনের মাধ্যমে আপনাকে কোয়ালিটি অবশ্যই, যাচাই করে দিব, তাই না? আর যখন আমার অবশ্যই, মধ্যে অবশ্যই। নলেজ আছে আমি তো নলেজটাকে আগে শেয়ার করার চেষ্টা করবো যে না এইগুলো আছে কিনা। তারপর তো গাইডলাইন অবশ্যই তারা দেখে, কিন্তু আমার কাছে মনে হয় যে পরিপূর্ণ গাইডলাইন মানে WHO গাইডলাইন মনে হয় না ফলো করতে পারে কিনা, আমি সন্দেহ আছে। না, না আমাকে আমরা যদি ফলো বলেন করতে হ্যাঁ, ব্যক্তিগতভাবে। অবশ্যই আমরা ফলো করতে পারি। এখন আরো গাইডলাইন যে আমরা সেক্টর সবসময় গুলো ফলো আছে, আমাদের ফার্মেসি যেরকম আছে, আমাদের ফ্যাক্টরিতে যেরকম জব আছে, প্রোডাকশন আছে, কিন্তু আমাদের আরেকটা বড় যেহেতু এপিআই চালু হচ্ছে, এইখানে একটা বিশাল রিসার্চ হ্যাঁ, এটা আমাদের ফার্মাসিস্ট লাগবে। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো হচ্ছে। এবং আমাদের যেটা আরেকটা গ্যাপ আছে, এটা হচ্ছে কোম্পানিগুলোর সাথে ইউনিভার্সিটির কানেকশনটা দরকার। এই রিসার্চে যদি এই কানেকশনটা তৈরি হয়, উন্নত বিশ্বের মধ্যে আমাদেরও খুব ভালো কাজ করবে। আশা করি যে সবাই ভালো থাকবেন। আমি আজকে শেষ করি। আর আমি হ্যাঁ, শুনবো, চেষ্টা করব। তানভীর ভাই শেষ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ফার্মাসিস্ট দিবসের ইনশাআল্লাহ সবাইকে তানভীর ভাই শুভেচ্ছা জানিয়ে শেষ করি। পরবর্তী কোনো লাইভে দেখা হবে। আপনি থ্যাংক ইউ। অবশ্যই। থ্যাংক ইউ সম্রাট ভাই। আল্লাহ হাফেজ। আমি শুনবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসুবিধা নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানভীর ভাই। আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আমাদের সাথে এখন আছেন ফজলে নূর বিশ্বাস। উনি দীর্ঘদিন যাবৎ হসপিটাল ফার্মেসি নিয়ে কাজ করতেছেন এবং খুব প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার, ক্যান্সার নিয়ে কাজ করতেছেন। তো আমরা ওনার কাছ থেকে জানবো যে বাংলাদেশে হসপিটাল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি এগুলার আসলে সম্ভাবনা কতটুকু এবং কার্যের ক্ষেত্রের পরিধি কতটুকু এবং এর পিছনে অনেক বাধা বিপত্তি আছে এবং এগুলাকে ওভারকাম করার যে টিপস এগুলো বিষয়ে উনি একটু আলোকপাত করবেন। জি, ফজলুর বিশ্বাস পরিচয়টা দিবেন আগে। জি, আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ আমাদের আব্দুস সোবহান সেলিম ভাইকে যে আপনি আমাকে ইনভাইট করেছেন এই প্রোগ্রামে থাকার জন্য এবং এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেটা নিয়ে আসলে আমরা সচরাচর আলোচনা করি না। তো সবার আগে যেটা বলি, আমার নাম ফজলেনুর বিশ্বাস। আমি ২০১১ সালের জুন থেকেই প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে ২০১১ সালে জুন মাসে ৩ দিনের একটা প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক একটা ট্রেনিং করলাম। তো
তো ট্রেনিং এর পর থেকে আসলে আমার লাইফ টাইম কোনো সময় আশা করিনি যে বাংলাদেশে আমি পেশেন্টের সাথে সরাসরি ওয়ার্ডে কাজ করব। তো আমার তখন থেকেই পথ চলা ওয়ার্ডে কাজ করা। তো ওই ট্রেনিং এর পরেই আমি ভলান্টিয়ার হিসেবে আমি প্রায় 3 মাস ওখানে কাজ করছি। দেখা গেছে যে পেশেন্টদের সাথে গিয়ে আমি সময় কাটাতাম। তো আমাদের ওই ট্রেনিং এর শর্তই ছিল যে সার্টিফিকেট আমরা ওয়ার্ডে কাজ করার পরেই পাবো। তো আমরা 3 দিনের ট্রেনিং করার পরে তো আমার ব্যাচে আমরা 15 জন ছিলাম। তো আনফরচুনেটলি আমি একাই কন্টিনিউ করছি ওয়ার্ডে কাজটা। তো আমি 3 মাস ওয়ার্ডে কাজ করছি এবং পেশেন্টদেরকে গিয়ে যখন আমি প্রথম ওয়ার্ডে যাই ট্রেনিং এর পরে, তো যে আমি আসলে জানতাম না আমি ওয়ার্ডে কি কাজ করব। তো তারপর আমি আমার ফার্মাসিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করছি পেশেন্টকে ওষুধ খাওয়ানো, একটু ওষুধ বুঝায় দেওয়া, তো ওষুধগুলো একটু আগায় দেওয়া। কারণ আমি তো আর তখন জানি না নিজেই যে আমি আসলে কি করব, মানে কারণ আমাদেরকে তো কোনো সময় আসলে পড়ানো হয়নি দ্য রোল অফ ফার্মাসিস্ট ইন প্যালিয়েটিভ কেয়ার। বইয়ের মধ্যে ঠিক আছে গদবাঁধা কিছু পড়ানো হয়েছে, কিন্তু আসলে ওইটা ওই এক সেমিস্টারে একটা সাবজেক্টেই শেষ। তো তখন থেকে আমার পথ চলা এই প্যালিয়েটিভ কেয়ারে। তো আমি চেষ্টা করছি এই লাস্ট 13 বছর প্লাস আমার প্যালিয়েটিভ কেয়ারে পথ চলা, নিজেকে একজন প্যালিয়েটিভ কেয়ার ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলা আমার একটা লক্ষ্য ছিল। তা আমি প্যালিয়েটিভ কেয়ারের উপরে ফেলোশিপও করেছি। তো আমি এখন বর্তমানে একটা ক্যান্সার সেন্টারে আছি, বা ক্যান্সার সার্ভিসেস এন্ড রিসার্চ সেন্টার। এখানে প্যালিয়েটিভ কেয়ার, আমাদের অনকোলজি প্যালিয়েটিভ কেয়ার কনসালটেন্সি হচ্ছে এবং এখানে আমি ফার্মাসিস্ট হিসেবে আছি। তো আমি যেটা বলবো আমার এই 13 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আমি এতটুকু শিখছি যে ফার্মাসিস্টের পেশেন্ট কেয়ারে, মানে পেশেন্টের বেডসাইডে একজন ফার্মাসিস্টের ভূমিকা প্রচুর। মানে আমি যেটা প্রথম দিন ফার্স্ট ডেতে আমি যেটা আসলে মানে বুঝিনি আসলে আমি কি করব, আমি নিজেকে ওইখানে রেখে কন্টিনিউ করছি। আমি নিজে পড়াশোনা করছি, স্টাডি করছি আমার কি কি রোল। আমি প্রেসক্রিপশন রিভিউ করতাম, আস্তে আস্তে পরে অ্যাডভান্স লেভেলে যখন আমি কাজ শুরু করলাম প্রেসক্রিপশন রিভিউ করা, প্রেসক্রিপশনে কোনো ভুল আছে কিনা সেগুলা দেখা, প্রেসক্রিপশনে মেডিসিন যদি কোনো ইরোর থাকে, ডোজ ইরোর থাকতে পারে, ড্রাগ ইন্টারাকশন থাকতে পারে, আস্তে আস্তে আমি অ্যাডভান্স লেভেলে কাজ শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি নিজেকে ট্রেইনড প্যালিয়েটিভ কেয়ার ফার্মাসিস্ট বলতে পারি, যে আমি ক্যান্সার পেইন নিয়ে কাজ করি, ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার নিয়ে, তারপরে হচ্ছে আপনার ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট নিয়ে আমি ট্রেনিং প্রাপ্ত। তো আমি যেটা বলবো যে একজন ফার্মাসিস্টের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমাদের জন্য একেবারেই নতুন ছিল। যখন আমরা শুরু করতাম তখন আসলে মনে করতাম যেমন আমার বস নিজেই বলছিল যে তোমার আসলে কি কাজ এখানে, তুমি ফার্মাসিউটিক্যালে যাও। তো আলটিমেটলি নিজেকে রেখে ওখানে আমি নিজের রোলটাকে ডেভেলপ করতে পারছি। তা আমি বলবো প্রতিটা ফার্মাসিস্টের ভূমিকা আছে পেশেন্ট কেয়ারে, এবং একজন পেশেন্টকে যে সেই ফার্মাসিস্ট কি পরিমাণ উপকার করতে পারে, যখন এই যে সবচেয়ে বেশি আমি বলবো যে মেডিসিন কাউন্সিলিং দিয়ে। আপনি একটা জিনিস বললেন যে আমাদের দেশে আসলে প্রতিবন্ধকতা আমরা নিজেরাই, কারণ আমাদের নিজেদের মনের ভিতরে একটা অজান্তে কথা ঘুরতে থাকে যে ডাক্তাররা, হ্যাঁ, যে কিছু কিছু দ্বিমত থাকতেই পারে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ডক্টর ফার্মাসিস্টের মধ্যে কিছু দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমার মাথার মধ্যে আমি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমার ডক্টর হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু। আমার রোল ডেভেলপ করতে গিয়ে আমি যেটা শিখছি যে আমার রোল কিন্তু ডেভেলপ করতে হেল্প করছে আমার ডক্টর, আমার বস। তো আমি বলবো যে ডক্টর আমার বন্ধু, আমার শত্রু না। তো আমি একজন, এবং ডক্টরই আমাকে হেল্প করবে রোল ডেভেলপ করতে। তো আমি যেটা বলবো যে এই যে নিজের মাথা থেকে ওই মানে বদ্ধ ধারণাটা আগে সরাই ফেলি আমরা, যে ডক্টর হচ্ছে আমরা উই আর ডক্টর ভার্সেস ফার্মাসিস্ট। নো, উই আর নট ডক্টর ভার্সেস ফার্মাসিস্ট। আমি বলবো যে একজন পেশেন্ট কেয়ারে ডক্টর প্লাস ফার্মাসিস্ট প্লাস নার্স, যখন এই তিনটা প্রফেশন এক হয় তখন হচ্ছে টোটাল কেয়ারটা হয়। তো আমি বলবো যে ফার্মাসিস্টের রোল, আমার এই ফার্মাসিস্টের রোল নিয়ে 2-3টা আর্টিকেল আছে। রিসেন্টলি ইন্ডিয়াতে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যেটা আমি ফেসবুকে শেয়ার করছি, ওখানে পড়লেও বুঝতে পারবেন যে আমরা ফার্মাসিস্টের রোলটাকে কিন্তু 3টা ভাগে ভাগ করতে পারি। একজন ফার্মাসিস্টের ক্লিনিক্যাল রোল আছে, নন ক্লিনিক্যাল কিছু রোল আছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রোল আছে। তো ক্লিনিক্যাল রোলের মধ্যে আমি বলবো যে আমাদের মেডিসিন কাউন্সিলিং, তারপরে হচ্ছে পেশেন্টের থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, তারপরে হচ্ছে আপনার আমাদের এই যে পেশেন্টের যে কোনো এই যে দেখা গেছে যে পেশেন্টকে এই যে মেডিসিন গুলা যে আমার বুঝায় দেওয়া যায় যেটা, হ্যাঁ এটা। তারপরে আমার ওখানে জিনিসগুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হবে আপনাদের যে মানে একজন ফার্মাসিস্টের কি পরিমাণ কাজ। যেমন হচ্ছে এই যে ডক্টররা প্রেসক্রিপশন লিখতেছে, প্রেসক্রিপশন রিভিউ করাটা কিন্তু
আরেকটা ইম্পর্টেন্ট কাজ, কারণ প্রেসক্রিপশনে অনেক সময় ইরর থাকতে পারে যেটা আমার সাইড ইফেক্ট তৈরি করতে পারে। পেশেন্টের মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পরে কি কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, সেই সাইড ইফেক্ট অনুযায়ী পেশেন্টকে ডক্টরকে সাজেস্ট করা এবং ডক্টরের সাথে মিলে ওই সাইড ইফেক্ট কিভাবে রিমুভ করা যায় সেটা। আরেকটা যেটা হচ্ছে যে এই যে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এখন যেভাবে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি হচ্ছে, অ্যান্টিবায়োটিকের প্রপার ইউজটা হচ্ছে কিনা এই জিনিসগুলা। তো এই ড্রাগের যে ইস্যুগুলা সেগুলো একজন মনিটরিং করা কিন্তু একজন ফার্মাসিস্টের কাজ। আরেকটা আমি বলবো মেডিসিন হিস্ট্রি নেওয়াটা, কারণ একজন ডক্টরের পক্ষে আসলে সম্ভব না একটা পেশেন্টের ফার্স্ট থেকে শুরু করে সব ড্রাগ হিস্ট্রি নেওয়া। তো আমি বলবো একজন ফার্মাসিস্ট হিসেবে আমার প্রথম কাজ হচ্ছে, যখনই আমার ওয়ার্ডে পেশেন্ট আসবে বা আমার কাছে যখন পেশেন্ট আসবে, আমার প্রথম কাজ হচ্ছে পেশেন্ট কি কি ওষুধ আগে খেয়েছে সেই পুরো টোটাল হিস্ট্রিটা নেওয়া। এর ফলে কি সামনে গিয়ে ওই ড্রাগের রিপিটেশন হয় না। আমি কিন্তু আমার এই 13 বছর 14 বছর 13.5 বছরের এই ওয়ার্কিং লাইফে অনেক কিছু দেখছি। দেখা গেছে যে ওমিপ্রাজোলই আমি 2টা ব্র্যান্ড নেমে খাচ্ছি, তো কিন্তু পেশেন্ট তো মনে করতেছে আমার 2টা ড্রাগ এটা। তো এই যে জিনিসগুলা হিস্ট্রি যখন আপনি নিবেন তখন দেখবেন অনেক ওষুধ কমে যাবে। দেখা গেছে যে একই ওষুধ একই জেনেরিক আমি 2টা ব্র্যান্ড নেমে খাচ্ছি, এরকম অনেক হচ্ছে বাংলাদেশে। তারপর দেখা গেছে যে 2টা ওষুধ একসাথে দেখা গেছে যে একসাথে দেওয়া যাবে না, ফার্মাকোলজিক্যালি 2টা একটা একটা অ্যান্টাগনিস্ট, তো মানে এগেইনস্টে কাজ করে। তো তখন দেখা গেছে আমি যদি হিস্ট্রিটা নেই, ডক্টরকে যদি সাথে সাথে আমি ইনফর্ম করি দেখেন ওনার এই হিস্ট্রিটা আছে, যেমন ওপিওয়েড জাতীয়, যেমন আমাদের ক্যান্সার পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের একটা হিস্ট্রি থাকে যে আগে কি পেশেন্ট ওপিওয়েড জাতীয় কোনো ওষুধ খেয়েছে কিনা, যে কোনো হিস্ট্রি আছে কিনা। তো সেটার উপর ডিপেন্ড করে আমরা ক্যান্সার পেইন আগে কি কি মেডিসিন পেয়েছে সে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো একজন ফার্মাসিস্ট হচ্ছে এখানে মেইন। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে কি রকম, সেটা হচ্ছে যে আমি যে ধরেন আপনি যে হসপিটালে কাজ করেন সেখানে যে প্রোডাক্টটা আপনি ইনডেন্ট করবেন বা নিবেন কোন একটা ওষুধ কোম্পানি থেকে, আপনি এই যে জিনিসটা এটার কোয়ালিটি মেনটেন করার দায়িত্ব কার? ফার্মাসিস্টের। একজন ফার্মাসিস্ট ছাড়া কিন্তু মেডিসিনের কোয়ালিটি মেনটেন কেউ করতে পারবে না। এবং প্রতিটা ওষুধ যেটা আসবে সেটা আমার ভালোভাবে চেক করে নেওয়া, এটা ইনভেন্টরিটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। যে একটা ওষুধের একজন ফার্মাসিস্ট হয়ে কিন্তু আমার ইনভেন্টরিটা আমাকে মেনটেন করতে হবে মেডিসিনে, যেন আমার কস্ট ইফেক্টিভ হয়। তো সবকিছু মিলে আসলে রেসপন্সিবিলিটি বলতে গেলে অনেক হবে, যেটা আপনারা আমার আর্টিকেলটা দেখলেও আমার ফেসবুকে আছে, তো আপনার আর্টিকেলটা দেখলেও ভালো করে দেখতে পারবেন। ওখানে আমি ডিটেইল লিখেছি যে ভাগ করে, যে ক্লিনিক্যাল কাজ কি, নন ক্লিনিক্যাল কাজ কি, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কি। এটা একটা। আমি আরেকটা জিনিস বলবো, প্রতিবন্ধকতার আরেকটা সবচেয়ে বড় মানে কারণ হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের সিলেবাসটা আসলে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড না, আমাদের সিলেবাসটা অ্যাকচুয়ালি এটা টেকনোলজি ওরিয়েন্টেড। তো দেখা গেছে একজন ফার্মাসিস্টকে হুট করে আমি পেশেন্ট বেডে কিন্তু দিতে পারবো না, কারণ সে হয়তোবা জানে না যে তার রোলটা কি, বা সে কাউন্সিলিং, কারণ পেশেন্ট কাউন্সিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেশেন্টের সাথে আপনি যখন কথা বলবেন, আপনি যদি নিজে কনফিডেন্ট না হন তাহলে কিন্তু পেশেন্টের সাথে আসলে কনফিডেন্টলি কথা বলতে পারবেন না, এবং পেশেন্ট কিন্তু বুঝে ফেলবে যে আপনি কতটুকু কনফিডেন্ট। এটা একটা। আর পেশেন্টের সাইকোলজি বুঝতে হবে আপনাকে, সব পেশেন্ট কিন্তু একরকম না। পেশেন্টের সাইকোলজি বুঝে আপনাকে কাউন্সিলিং করতে হবে, আপনি কতটুকু কাউন্সিলিং করবেন কতটুকু কাউন্সিলিং করবেন না। আপনি দেখা গেছে যে পেশেন্টের সাইড ইফেক্ট জানানোর কথা, আপনি এই বলে সব সাইড ইফেক্ট জানায় ফেলে, তখন পেশেন্ট মেডিসিনই খাবে না। তো এই জিনিসটা যে কোন পেশেন্টকে কতটুকু বলবেন সেটা বোঝা কিন্তু একজন ফার্মাসিস্টের কাজ। তো এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে সিলেবাসটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের সিলেবাসটা, আমি যদি বলি যে আমাদের সিলেবাসটাকে যদি আমি যদি রিয়েলি আমি চাই যে বাংলাদেশও, যেমন আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম 2018 সালে 1 মাসের জন্য কস্তুরবা মেডিকেল কলেজে আমার 1 মাসের একটা ক্লিনিক্যাল প্লেসমেন্ট ছিল। তো ওখানে ওদের আমি যেই ইনস্টিটিউটের সাথে গিয়ে মাধ্যমে গিয়েছিলাম সেটা হচ্ছে নেদারল্যান্ডের ফার্মা ব্রিজ নামে একটা অর্গানাইজেশন আছে, ওদের স্কলারশিপে আমি গিয়েছিলাম। তো ওখানে আমার প্লেসমেন্ট দিছিল কস্তুরবা মেডিকেল কলেজে। তো কস্তুরবা মেডিকেল কলেজের ভিতরে একটা ক্যাম্পাস আছে ফার্ম ডি দের, যারা ফার্ম ডি করতেছে, ডক্টর অফ ফার্মেসি। তা আমি সরাসরি ওদের সাথে কাজ করছি, ওদের সিলেবাস দেখছি, ওদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছি। ওদের ক্লাসগুলো এমন হয় প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। ধরেন আজকে আপনাকে ডায়াবেটিক নিয়ে পড়ালো, পরদিনই আপনাকে ওয়ার্ডে পাঠায় দেয়, এবং ওদের সিলেবাস কিন্তু 5 বছর। 5 বছর হচ্ছে থিওরি, 5 ফার্ম ডি কোর্সের, 5 ডক্টর অফ ফার্মেসি, 5 বছর থিওরি এবং 1 বছর ইন্টার্নশিপ। এবং ইন্টার্নশিপে ওদের কিন্তু ভাগ করা থাকে, ধরেন ওদের 1 মাস অনকোলজিতে, 2 মাস সার্জারিতে,
তারপরে হচ্ছে আরেক মাস ধরেন ক্রিটিক্যাল কেয়ারে, এরকম করে কিন্তু পুরো 1 বছর ওদের শিডিউল ভাগ করা থাকে যে কোন কোন শিডিউলে ওরা কোন কোন ওয়ার্ডে প্লেসমেন্ট হবে, যার ফলে ওদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডটা খুব বেশি এবং ওদের ওখানে কিন্তু ইন্টার্ন ডক্টর এবং ইন্টার্ন ফার্মাসিস্ট একসাথে মিলে পেশেন্ট দেখতেছে, যার ফলে ওদের ক্লিনিক্যাল নলেজটা বাড়ে। তো আমি যদি রিয়েলি চাই বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু সবই অ্যাভেলেবেল, আপনার ব্যাচেলর অফ ফার্মেসি অ্যাভেলেবেল, ডক্টর অফ ফার্মেসি অ্যাভেলেবেল, তো আবার ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাভেলেবেল, যে যেটা করতে চায়। আপনি যদি টেকনোলজি, আপনি যদি ওষুধ কোম্পানিতে কাজ করতে চান, ওকে ফাইন, আপনি ব্যাচেলর অফ ফার্মেসি করেন, ব্যাচেলর অফ ফার্মেসি করে আপনি মাস্টার অফ ফার্মেসি করেন। আপনি যদি হসপিটালে কাজ করতে চান, আপনি যদি পেশেন্ট নিয়ে কাজ করতে চান, কমিউনিটিতে বলেন, হসপিটালে বলেন বা যে কোনো, আপনি তাহলে ডক্টর অফ ফার্মেসি করবেন। ডক্টর অফ ফার্মেসি 6 বছর, 5 বছর থিওরি, 1 বছর ইন্টার্নশিপ, এবং এটা কিন্তু খুব কড়াকড়ি ভাবে মেনটেন করা হয়। ইন্টার্নশিপ 1 বছর মানে 1 বছর একদম পুরো কড়াকড়ি, এবং ওদের প্রতিদিনের প্রেজেন্ট ওদের পুরো অ্যাজ এ এমপ্লয়ি ওরা ওখানে কিন্তু একদম প্রতিদিন এসে প্রেজেন্ট দিচ্ছে এবং এমপ্লয়ি হিসেবে সকালবেলা ইন্টার্ন শেষ করে। তো ওদের সাথে সরাসরি কাজ করাতে আমি দেখছি যে ওদের ওখানে সিলেবাসটা অনেক বেশি দারুণ অ্যাডভান্সড। তা আমি যদি বাংলাদেশে সত্যি সত্যি বাংলাদেশে চাই যে ফার্মাসিস্টরা ক্লিনিক্যালি কাজ করুক হসপিটালে, তাহলে আমাদের সিলেবাসকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এই 5 বছর এখন যেটা হচ্ছে যে ব্যাচেলর অফ প্রফেশনাল, অবশ্যই স্যাররা যারা করেছেন অবশ্যই এটা চিন্তা ভাবনা করেই করেছেন, কিন্তু আমি বলবো যে আমাদের হসপিটালে ফোকাসটা বেশি দেওয়া উচিত। আমাদের থিওরি 5 বছর ঠিক আছে এখন যেটা ব্যাচেলার গভর্নমেন্ট লেভেলে, আর প্রাইভেট লেভেলও আমি বলবো যদি এটা সবকিছু ঠিক থাকে প্রাইভেট লেভেলও সব একই করে দেওয়া উচিত, মানে 5 বছর 4 বছর আবার ডিপ্লোমাদের 3 বছর সব মিলে না আমাদের মধ্যে আসলে যে ক্ল্যাশটা এত বেশি হয় এখন, এটা থাকা উচিত না। এটাও কিন্তু আমাদের প্রফেশনালি, যেমন এখন বিফার্ম প্রফেশনাল যারা, তারা শুধু বিফার্মকে একটু আলাদা করে দেখে, হ্যাঁ আমরা তো বিফার্ম প্রফেশনাল আর তোমরা তো শুধু বিফার্ম, তো দেখা গেছে এই যে ডিসক্রিমিনেশনটা আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে ফেলে, যার ফলে যে বাধাটা তৈরি হয়। তো আমি বলবো সিলেবাসকে এক করে ফেলেন, সব সিলেবাস এক। এবং আরেকটা জিনিস, ফার্মাসিস্টদেরকে অবশ্যই হসপিটালে প্লেসমেন্টটা একদম বাধ্যতামূলক করেন, তাহলে কি পেশেন্ট এবং প্রতিটা ইউনিভার্সিটি একটা, যদি ইউনিভার্সিটি হসপিটালের সাথে ট্যাগ হয়ে যায়, তাহলে কি ওই ইউনিভার্সিটি বা ছেলেপেলেরা ওখানে ইন্টার্নশিপ করলো। যেমন আমার এখানে আমি ট্রেনিং করাই, আমার এখানে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, এবং এই জিনিসটা যেটা এবং লাস্ট যেটা ব্যাচ সেখানে আমার 29 জন স্টুডেন্ট ছিল 8টা ইউনিভার্সিটি থেকে, তো ওরা যেমন আমার 2 সপ্তাহ ইন্টার্নশিপ করছে। তো এই যে জিনিসটা ওদেরকে আমি প্র্যাকটিক্যালি একদম পুরো ওয়ার্ডে ওরা শিখছে, ওয়ার্ডে গেছে, পেশেন্ট দেখছে, ওদেরকে আমি পুরো প্রেসক্রিপশন গুলা পড়ে দেখাইছি যে কোন মেডিসিনটা কেন, প্র্যাকটিক্যালি দেখাইলাম, এবং ডোজ গুলা কোন ডোজটা কেন দিচ্ছি, কোন সময় কোন ওষুধটা দেওয়া যাবে না, কোন কোন সমস্যা হলে কোন সিমটমস এর সাথে কোন ওষুধটা যাচ্ছে, প্র্যাকটিক্যালি দেখলে কি মাথায় থাকে জিনিসটা, আদারওয়াইজ শুধু থিওরি পড়ে আমার মাথায় থাকবে না। তো এই জিনিসগুলা যে আমি আসলে বলবো যে সিলেবাসটাকে আমার চেঞ্জ করা উচিত, মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড করা উচিত, প্র্যাকটিস ওরিয়েন্টেড। প্র্যাকটিস না হলে না আসলে ওই থিওরি মুখস্থ করে আমি বেশি দিন আর মনে রাখবে না, যতদিন পাস করে A+ পাওয়ার জন্য আমি পাস করব, A+ পাওয়া হয়ে গেছে শেষ, কিন্তু প্র্যাকটিক্যাল যদি থাকে তাহলে বেশি বেটার হয়, এটা আর কি। কথা শোনা যাচ্ছে না। সরি, আমার কানেকশনটা আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব ফজলুর বিশ্বাস সাহেব, যেটা হলো যে আমাদের দেশে হসপিটাল ফার্মেসি এবং ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি, যদিও আমাদের দেশে শুধু ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসিটা ডিমান্ড বেশি এবং প্রচলিত এখন, হসপিটাল ফার্মেসিটা এখনো সেভাবে চালু হয়নি। এর পিছনে আপনার কি মনে হয় যে প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? এটা কি সরকারিভাবে প্রতিবন্ধকতা, নাকি আমাদের ডাক্তারদের এখানে কোনো একটা হাত আছে, বা ডাক্তারদের কোনো একটা অনীহা আছে? এই বিষয়ে একটু আলোকপাত করেন দেখেন একটা জিনিস, পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, প্রথমত অবশ্য আমি যদি বলি যে আমাদের এখানে কয়েকটা ইস্যু কাজ করে। এক হচ্ছে যে আমাদের পাস করার পরে প্রতিটা স্টুডেন্টের মাথায় থাকে আমি এই ইনসেপ্টাতে জয়েন করব, বেক্সিমকোতে জয়েন করব, বা রেনেটাতে জয়েন করব, মানে ওষুধ কোম্পানি, মানে কোন ফার্মাসি খুবই গুটি কয়েক আমার মতন, দেখা গেছে যে আমার মতন কয়েকটা বোকা থাকে যারা হচ্ছে যে হসপিটালে কাজ করার একটা স্বপ্ন থাকে, একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল,
এখন ঠিক আছে যে একটা হসপিটালে কাজ করার একটা ইচ্ছা যদি সুযোগ পাই তাহলে করব, কিন্তু বেশিরভাগ মানে আমি বলবো 99% বা ছেলেপেলেরা কিন্তু পাশ করার পরে ওর একটা ওষুধ কোম্পানির হেড অফিসে চাকরি করার ইচ্ছা থাকে, প্রথমত হচ্ছে এটা, বা মার্কেটিং এ কাজ করার ইচ্ছা থাকে। প্রথমত হচ্ছে আমাদের ডিমান্ডটা হচ্ছে সব ওষুধ কোম্পানি বেস, যার ফলে ওইদিকে আমাদের জব সেক্টর, জব পোস্ট ক্রিয়েশন এখানে বেশি। আর হসপিটালে যেহেতু 1% আমি বলবো না, আমার মনে হয় এরও নিচে, 1%-এরও নিচে, তো 1% এর মধ্যে দেখা গেছে যে পোস্ট নাই, প্রথমত পোস্ট নাই। আর তার মধ্যে আমি বলবো অবশ্যই গভর্নমেন্ট রিলেটেড একটা ইস্যু আছে, কারণ গভর্নমেন্ট হসপিটালেই যেহেতু আমাদের পোস্ট নাই গ্রাজুয়েট ফার্মাসিস্টদের জন্য, তো স্বাভাবিক প্রাইভেটে তো হবেই না। তারপরেও কিন্তু এখন প্রাইভেট হসপিটালে লাস্ট, যেমন 11 সালে যখন আমি শুরু করছি তখন কিন্তু কোনো বেশিরভাগ প্রাইভেট হসপিটালে ছিল না, দুই একটা হসপিটালে, যেমন ল্যাবিড হসপিটালে 2007 সালে একজন ফার্মাসিস্ট আমার পরিচিত এক বড় আপু, উনি হচ্ছে 2007 সালে জয়েন করছে ল্যাবিডে ফার্মাসিস্ট হিসেবে, বাট উনি প্রথমে ওপিডি তে কাজ করতো, তো ল্যাবিডে শুরু করলো। স্কয়ারে দেখা গেছে অনেক এই 2000 সালের দিকে বা দেখা গেছে 2007 সালে, তো ওইটা দেখা গেছে 2010-এর দিকে স্কয়ারে একজন ফার্মাসিস্ট জয়েন করলো, একজন আপু। 2007-এর দিকেই, 2007 বা 2008-এর দিকে স্কয়ার হসপিটাল আরেকটা আপু জয়েন করলো। তো এরকম একজন একজন করে, আমি যখন 11 সালে পিজিতে জয়েন করলাম তখন খুবই গুটি সংখ্যক, আমরা মনে হয় হসপিটালে কাজ করি 4-5 জন, মনে সব মিলায় মনে হয় আপনি যদি সবাইকেও এক জায়গা করতেন, আমার মনে হয় না বাংলাদেশে 10 জনের বেশি হইতো 2011 সালে হসপিটালে কাজ করা। তো তার মধ্যে আমরা এক একজন, যেমন জাহিদ ভাই নামে একজন আছেন, উনি আইসিইউ নিয়ে কাজ করছে, ওনার ইন্টারেস্ট ক্রিটিক্যাল কেয়ার ফার্মাসিস্ট হিসেবে কাজ করা। আমি আরেকজনকে চিনি, মেহেদি সাহেব, উনি হচ্ছে স্কয়ারে অনকোলজি নিয়ে অনেকদিন ধরে কাজ করছে, অনকোলজি ফার্মাসিস্ট হিসেবে। আমি প্যালিয়েটিভ কেয়ারে 2011 সাল থেকে প্যালিয়েটিভ কেয়ার ফার্মাসিস্ট হিসেবে কাজ করছি। তো আমরা এরকম গুটি কয়েকজন যারা স্পেশালাইজড ফার্মাসিস্ট হয়ে কাজ করছি অনকোলজিতে, আইসিইউতে, ইয়েতে। তো এগুলা করতে করতে এখন হয়েছে কি যে প্রাইভেট হসপিটাল গুলোতে দেখবেন ইদানিং প্রাইভেট সব বেশিরভাগ মানে ভালো ভালো যেগুলো প্রাইভেট হসপিটাল সেখানে কিন্তু এখন গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ নেওয়া শুরু হয়েছে। কিন্তু এটা যদি গভর্নমেন্ট লেভেলে যদি একবার পারমিশন হয়ে যেত, গভর্নমেন্ট লেভেলে যদি একবার নিয়োগ হওয়া শুরু করতো, যে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ নেওয়া, যেটা আমার আগের বক্তা বললেন যে প্রতি 50 জন পেশেন্টের বেডের এগেইনস্টে একজন করে ফার্মাসিস্ট যদি নিয়োগ নেওয়া শুরুই হয়ে যায় গভর্নমেন্টে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ প্রাইভেটও সব জায়গায় কিন্তু ফার্মাসিস্ট ছাড়া চলবে না। অ্যাকচুয়ালি ফার্মাসিস্ট ছাড়া হসপিটাল চলাটা আসলে আমি বলবো যে এটা একটা বাংলাদেশে ইনকমপ্লিট একটা হেলথ। এন্ড আমাদের দেশে যেটা ডিপ্লোমা ফার্মাসিস্ট দিয়ে চলতেছে অনেক বছর ধরে, ওকে ফাইন, আমি অবশ্যই তাদেরকে সম্মান করি। এবং কিন্তু আমি বলবো একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট, যে আমি ডিপ্লোমা ফার্মাসিস্টের সিলেবাস তো দেখছি, এবং আমি একটা বইও বাংলা করছিলাম ডিপ্লোমা ফার্মাসিস্টের, ফার্মাকোলজির একটা বই, একটা আপু আমাকে অনেকদিন আগে রিকোয়েস্ট করছিল, প্রায় 2011-12 সালে একটা বাংলা করতে। তো তখন আমি করতে গিয়ে দেখলাম যে ফার্মাকোলজি খুবই কম পড়ানো হয়, খুবই কম বাংলা করতে গিয়ে, এবং আমাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে বইটা একদম সহজ ভাষায় বাংলা করতে, মানে এত বেশি ডিটেল না, সিম্পল ভাষায়। তখন আমার মনে হয়েছিল কি যে ফার্মাকোলজি নিয়ে তাহলে অনেক মনে হয় কম পড়ানো হয়, হয়তো বা পড়ানো হয়, আমি অসম্মান করতেছি না কাউকে, আমি কোনো প্রফেশনকে অসম্মান করতে চাই না বা কাউকে অসম্মান করি না। তো আমি যেটা বলবো যে আমাদের গ্রাজুয়েটদের যেভাবে ফার্মাকোলজি পড়ানো হয় আলাদা আলাদা করে সাবজেক্ট, অকুলার ফার্মাকোলজি, অনকোলজি ফার্মাকোলজি, আলাদা আলাদা করে গ্যাস্ট্রো ফার্মাকোলজি, এরকম করে মনে হয় না যে ডিপ্লোমাতে পড়া হয় না। তো যার ফলে গ্রাজুয়েট নিয়োগ দেওয়াটা আসলে খুব জরুরি। অবশ্যই ডিপ্লোমা আমার সঙ্গী হিসেবে থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, কারণ দুজন মিলে আমরা একটা ফার্মেসি ম্যানেজ করব, একটা পেশেন্ট ম্যানেজ করব। কিন্তু আমি বলবো যে এই যে আপনার হচ্ছে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেওয়াটা খুবই জরুরি। গভর্নমেন্ট থেকে যদি নিয়োগ দেওয়া শুরু হয়ে যায় তাহলে হয়তো আমাদের এই প্রতিবন্ধকতাটা কেটে যাবে, কিন্তু যেহেতু নিচ্ছে না তাহলে মানে আমার এখানে একটা প্রতিবন্ধকতা আছে। তো এটা একটা। আর ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তাররা আসলে চাচ্ছে কিনা, আসলে কি আমরা, হ্যাঁ সিনিয়রদের হয়তোবা যারা সিনিয়র ডাক্তার, এখনো তো আসলে বড় বড় পজিশনে অনেক সিনিয়র ডাক্তাররা আছেন, তাদেরকে আমি সম্মান রেখেই বলতেছি, হয়তোবা তাদের ওই যে আগের ফার্মাসিস্টের কি কাজ হসপিটালে, যেমন আমি যখন প্রথম ওয়ার্ডে কাজ শুরু করি, আমি যখন প্যালিয়েটিভ কেয়ারে প্রথম জয়েন করি, আমার বসই কিন্তু সেম ডায়লগটা বলছিল, কিন্তু সেও একজন ডাক্তার, আমাকে বলতেছিল যে তুমি এখানে কি কাজ করবা, তোমার এখানে কি কাজ, পেশেন্টের সাথে তো তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে হসপিটালে। তো এখন আমার বসের মতন বয়সের মানুষরাই তো ওই বড় বড় পজিশনে বসে আছেন, তারাও তো আসলে জানে না
যে আসলে ফার্মাসিস্টের কি কাজ। ওয়ারএস সেই বসই 2011 সালে যে আমাকে বলছে তোমার কি কাজ, 17 সালে সে আমাকে বলে যে তোকে ছাড়া এখন চলে না, কারণ তুই এখন এমন ভাবে কাজ শুরু কর, এখন এমন ভাবে ছড়ায় গেছিস, এখন দেখা গেছে যে কোনো ওষুধের কোনো ইস্যুতে এলেই সম্রাটকে ডাকো, এই পেশেন্টের এই ডোজ বুঝানো দরকার, সম্রাটের কাছে পাঠাও, সম্রাট বুঝাই দিবে মেডিসিন। তো এমন একটা জিনিস হয়েছে। তো এটা কেন হয়েছে? আমি যখন স্যারের সাথে তাল মিলাই আমি যদি বলতাম আচ্ছা ঠিক আছে স্যার আমি কোম্পানিতে চলে যাই, তাহলে কিন্তু আমি স্যারের এই ধ্যানটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতাম না। স্যার কিন্তু তখন একসময় 17 সালে এসে বলছে যে না আসলেই একজন ফার্মাসিস্টের খুবই দরকার আমাদের কাজ করতে গিয়ে। তো আমাদের কি কোনো ফার্মাসিস্ট, আমাদের যারা সিনিয়র ফার্মাসিস্ট স্যাররা আছেন, তারা কি কোনো সময় আমাদের ওই সিনিয়র ডাক্তার যারা আছেন বড় বড় পজিশনে, তাদেরকে কি কোনো সময় বোঝাতে সক্ষম হয়েছে যে আমার ফার্মাসিস্টের রোল কি? সেটা কিন্তু বোঝাতে সক্ষম হয়নি। তো আমি একতরফা আগে ডাক্তারকে আমি দোষ দিব না যে না ডাক্তাররা চাচ্ছে না, আসলে কি আমি ডাক্তারকে বোঝাতে সক্ষম হয়েছি? আমি মনে করি যে আমি এই 13 বছরে, বিশ্বাস করেন, আমার সব কলিগ ডাক্তার, আমার সব কলিগ নার্স, আমি বলবো আমার ফার্মাসিস্ট কলিগ খুব কম। স্কোয়ারে কাজ করে, যখন আমি স্কোয়ারে ছিলাম, স্কোয়ার হসপিটালে 3 বছর ছিলাম, ওখানে আমার 16 জন ফার্মাসিস্ট কলিগ ছিল। আমার বেশিরভাগ কিন্তু মানে আমার প্রফেশনাল লাইফের শুরু থেকে কিন্তু আমার সব কলিগ ডাক্তার নার্স। আমি এনাদের কাছেই বড় হয়েছি বলতে গেলে, প্রফেশনাল বড় হওয়াটা। তো এনাদের কাছ থেকে আমি শিখছি কিভাবে পেশেন্ট দেখতে হয়। ওনারা যদি আমার শত্রু হতো, ওনারা আমাকে শিখাতো না। আমার বস আমাকে ফেলোশিপের অ্যারেঞ্জ করে দিত না প্যালিয়েটিভ কেয়ারের জন্য, কারণ উনি তো ডাক্তার ছিল, উনি তো আমার শত্রু ছিল, তাইলে উনি আমাকে কেন দিবে? তা আমি বলবো আসলে এরকম না যে ডাক্তার চায় না, সেটা না, আসলে আমরাই ডাক্তারকে বুঝাতে পারিনি। আজ পর্যন্ত কোনো সেমিনার হইলো না যে রোল অফ ফার্মাসিস্ট ইন প্যালিয়েটিভ কেয়ার নিয়ে, বা রোল অফ ফার্মাসিস্ট ইন হসপিটাল, বা রোল অফ, যেমন প্যালিয়েটিভ কেয়ার নিয়ে সেমিনার হয়েছে, আমি করছি নিজেই আসলে, অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করছি, তারপর ইয়েতে করছি ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট নিয়ে সেমিনার করছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে ব্র্যাকে আমি একটা অনলাইনে করছিলাম ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট নিয়ে করোনার সময়। তো এরকম ইউডাতে করছি। তো এখন যেটা বলবো যে আমরা এখন পর্যন্ত রোল অফ ফার্মাসিস্ট ইন পেশেন্ট কেয়ার এটা নিয়ে কোথাও কোনো একটা বড় কমন সেমিনারে কোনো ওয়ার্কশপ হয়নি। আমি মনে করি একটু এরকম একটা ওয়ার্কশপ করা দরকার, যেখানে আমার ডক্টর, যারা আমার সিনিয়র ডক্টর স্যাররা আছেন তারা থাকবেন, আমার ডক্টর ফেলো কলিগরা থাকবে, আমার ফার্মাসিস্ট কলিগরা থাকবে, ফার্মাসিস্ট স্টুডেন্টরা থাকবে, যেখানে একটা সেমিনার হবে রোল অফ ফার্মাসিস্ট ইন পেশেন্ট কেয়ারে ফার্মাসিস্টের কাজ কি। তাহলেই না সেটা আমি বুঝাইতে পারবো ডাক্তারদেরকে যে আমার কি কাজ। তা না হলে তো ডাক্তার আমাকে কেন সুযোগ দিবে, তাই না? আপনার আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম, আসলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক বৈষম্য আছে। আমরা আর যে বিষয়টা আমি শুরু থেকেই বলে আসতেছিলাম যে আমাদের আসলে কি, আমাদের প্রচার কম, প্রসারও কম। আমরা ফার্মাসিস্টরা নিজেদেরকে মেলে ধরতে পারি না, এখনো পারতেছি না, বা ভবিষ্যতে পারবো সেই আশা রাখি যে ভবিষ্যতে অবশ্যই পারতে হবে। ওই যে একটা বাক্য আছে না, যে শেষ হইও যেন হইল না শেষ। আমার মনে হয় কি যে এই বাক্যটা বোধ হয় আমাদের জন্যই পরিপূর্ণ, আমাদের জন্য মানে ফার্মাসিস্টদের জন্যই বোধ হয় পরিপূর্ণ এই দেশ, যে আমাদের সবকিছুই যেন শেষ হইয়া হয় না শেষ। আরেকটা বিষয় নিয়ে আপনাকে আমি কোশ্চেন করব, সেটা হলো যে ডাক্তাররা যে এখন ব্র্যান্ড প্রোডাক্টের মানে ঔষধের যে ব্র্যান্ড নেমটা লিখে থাকেন, এটার বিষয়ে আসলে আপনার একটু মতামত জানতে চাচ্ছি, যে আমাদের আসলে কি ব্র্যান্ড প্র্যাকটিসটা কিন্তু বিশ্বের কোথাও এখন আর নেই। আমি যতটুকু জানি আমাদের পার্শ্ববর্তী দেশেও জেনেরিকে প্র্যাকটিস করা হয়। তো এটা নিয়ে সরকারি প্রস্তাবনা কি আছে? আর এই আপনি যেখানে কাজ করেন সেখানে এটা কি কখনো চালু ছিল, বা এখনো আছে কিনা, বা ভবিষ্যতে চালু করার চিন্তা ভাবনা আছে কিনা? কিন্তু এই দিকে একটু আলোকপাত করলে আমাদের মনে হয় ভালো হয়। যেটা অনেক 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 সময় ধরে এটা একটা দাবি ছিল যে ডক্টররা কেন ব্র্যান্ড নেম লিখবে, ডক্টররা কেন জেনেরিক লিখে না। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আরেকটা সুন্দর একটা টপিক নিয়ে কথা বলার জন্য। আসলে এখানে কয়েকটা ইস্যু কাজ করে। ধরেন আমি প্রথমত হচ্ছে আমার ডক্টররা হচ্ছে সবাই ব্র্যান্ড নেম লিখতে অভ্যস্ত, এটা তো আমরা সবাই জানি, মুখস্থ আমাদের, যে ব্র্যান্ড নেমই সে লিখবে। ইভেন নার্সরাও ব্র্যান্ড নেমে ওষুধ চিনে, জেনেরিকে ওষুধ চিনে না। তো যেটা হচ্ছে, আমি আমার ওয়ার্ডে একবার প্যালিয়েটিভ কেয়ারে কাজ করতে গিয়ে আমরা একবার জেনেরিক লেখা শুরু করলাম।
তো জেনেরিক লেখার প্র্যাকটিস শুরু করলাম, কিন্তু সমস্যা হয় কি ওই কয়েকদিন করার পরে তারপর ডাক্তার আবার ব্র্যান্ড লেখা শুরু করে। তো ওয়ার্ডে তো সমস্যা হয় না, তখন একটা সমস্যা হয়েছিল, দেখা গেছে আমার ডক্টর তো জেনেরিক লেখা শুরু করলো। তো জেনেরিক লেখা শুরু করার পরে নার্স তো আর বুঝে না যে আল্লাহ এটা দেখা গেছে যে লিখছে হচ্ছে ধরেন মেটোক্লোপামাইড, আর এটা আবার কোন ওষুধ, মেটোক্লোপামাইড ওষুধ তো নাম শুনি নাই। তো উনি তো ব্র্যান্ড খুঁজতেছে কি নামে নার্স দিবে। তো দেখা গেছে সাপোজ কি তখন মেটোক্লোপামাইড ওষুধ দোকানে গেলে সে তখন কি করে, ধরেন আমি জেনেরিক লিখে দিলাম হাসপাতালে, সরকারি হাসপাতালে জেনেরিক লিখার প্র্যাকটিস শুরু করলেন, ডাক্তার জেনেরিক লিখে দিল, ওষুধের দোকানে গেল, ওষুধের দোকানদার কি করবে, কারণ আমি দোকানদারই বলবো, কারণ তারা কেউ ফার্মাসিস্ট না। কারণ আমার আজকে টাকা হয়েছে, আমার টাকা হয়েছে, আমি 3 মাসের একটা ফার্মেসি কাউন্সিল থেকে একটা 3 মাসের ট্রেনিং করলাম, এই সার্টিফিকেট দিয়ে আমি ডিজিডিএ তে অ্যাপ্লাই করলাম, আমি ফার্মেসি লাইসেন্স পেয়ে যাব। এবং ওখানে ফার্মাসিস্টের জায়গায় কিন্তু আমার নাম লেখা থাকবে, মানে ওই লোকটার নাম, দোকানদারের নাম ফার্মাসিস্টের জায়গায়। কিন্তু সে কি ফার্মাসিস্ট? সে কিন্তু মাত্র 3 মাসের ট্রেনিং করলো। সে 3 মাসের ট্রেনিং করে সে সার্টিফিকেট নিয়ে ড্রাগ লাইসেন্স নিয়ে ওষুধ খুলে ফেলছে ফার্মাসিস্ট হিসেবে। তো তার কাছ থেকে তো আমি আর এর থেকে বেশি কিছু আশা করতে পারি না যে সে কোনোদিনও কোয়ালিটি ওষুধ বিক্রি করবে না। কারণ ওষুধ কোম্পানি কিন্তু দেখেন এখানে সবার দোষ আছে, আমি বলবো সবার দোষ আছে। ওষুধ কোম্পানি তাদেরকেও একটা পার্সেন্টেজ দেয়, খুব ভালো পার্সেন্টেজ। এখন বাংলাদেশে 350 ওষুধ কোম্পানি, আমি যদি ভুল না করে থাকি 300 তো প্লাস, মানে আমি 350 না বল 300 প্লাস, 315টা নিবন্ধিত। 315টা যদি নিবন্ধিত ওষুধ কোম্পানি হয়, সবারই ধরেন 315টার মধ্যে ধরেন 200টা ওষুধ কোম্পানি প্যারাসিটামল বানাবে। তো এই প্যারাসিটামল সবাই তৈরি করে, হ্যাঁ প্যারাসিটামলটা মুড়ি মুরগির মতো সবাই স্টার্ট করে। ধরেন 315টার মধ্যে আমি ধরেন 300টাই বললাম যে প্যারাসিটামল বানায়, এন্ড 300টা ওষুধ কোম্পানির প্যারাসিটামলের কোয়ালিটি কি সেম? কোয়ালিটি সেম না। এখন ধরেন একটা একদম ধরেন জেড কোম্পানি, ওর ওষুধ কোম্পানি, আর এ কোম্পানি, দুইটার ওষুধের কোয়ালিটি সেম না, কিন্তু ওষুধের ওই জেনেরিক আমি প্যারাসিটামল লিখে দিলাম, প্যারাসিটামল লিখে ওষুধের দোকানে পাঠালাম, ওষুধের দোকানদার সবচেয়ে বেশি কমিশন পায় কিন্তু জেড কোম্পানি থেকে, আর সবচেয়ে কম কমিশন পায় এ কোম্পানি থেকে, কারণ এ কোম্পানির কোয়ালিটি ভালো, ও তো এত বেশি ছাড় দিতে পারবে না। আর জেড কোম্পানির তো কোয়ালিটি খারাপ, ওর তো দেখা গেছে 50% ছাড় দিয়ে রাখছে, কিন্তু দাম কিন্তু সমান, ওরও 15 টাকা পাতা, এরও 15 টাকা পাতা। তো দেখা গেছে যে ওই প্যারাসিটামল লিখে দিলাম আমি, ওই দোকানদার ও কি করবে, জেড কোম্পানির প্যারাসিটামলটা দিয়ে দিবে, কারণ প্র্যাকটিক্যালি কিন্তু সে ভুল না, কারণ ডাক্তার লিখছে প্যারাসিটামল, আমাকে তো কোনো ব্র্যান্ড লেখে নাই, তার মানে আমি যে কোনো একটা দিতে পারি, আমার তো ভুল না, আমি তো বলছি যে আমি প্যারাসিটামল দিছি, আমি কিন্তু ভুল প্রেসক্রিপশন ডিসপেন্স করি নাই, তার মানে কিন্তু আমি কিন্তু ধরতে পারবো না ওষুধের দোকানদারকে। কিন্তু লসটা কি হইলো, আমার পেশেন্টের লস হইলো, তাই না? তো জেনেরিক লিখতে গিয়ে এই ঝামেলাটা হবে। আচ্ছা, একটা বলতে হবে এখানে সমাধান কি, এখানে সমাধান একটা, জেনেরিক লেখার পরে যদি ডাক্তার দেখা গেছে যে ব্র্যাকেটে, যদি আমার সফটওয়্যারটা এমন হয় প্যারাসিটামল জেনেরিক থাকবে, ব্র্যাকেটে আমি 3-4টা ব্র্যান্ড লিখে দিলাম অবলিক দিয়ে নাপা, এই তারপর এরকম আরো 2-3টা ভালো। এখন পেশেন্ট যেটা চুজ করে, ওকে, এটা একটা হতে পারে যে জেনেরিকও লেখা হইলো, পাশে আমি ব্র্যাকেটে, কারণ আমার দেশে তো আমি ফার্মেসিটা ঠিক করি নাই, আমার তো রিটেল ফার্মেসি একটাও ঠিক নাই, কারণ ওখানে তো ফার্মাসিস্ট নাই, কোনো ফার্মাসিস্ট থাকলে আমার এই টেনশনটা করা লাগতো না, বাইরের দেশের মতন আমি জেনেরিক লিখতাম। এবং আমার দেশে যদি 300টা কোম্পানি না থাকতো, কারণ 300টা কোম্পানিকে তো সার্ভাইভ করতে হবে, আবার দিন শেষে তো এটাও আছে যে 300টা কোম্পানির এমপ্লয়িকে সার্ভাইভ করাইতে হবে, তো ওরা তখন ওদের ওষুধ তো চালাবেই। তো তখন হচ্ছে আমার, তার মানে হচ্ছে আমার এখানে সমস্যার সমাধান হচ্ছে এটা একটা, যদি আমি রিটেল ফার্মেসি ঠিক করি, বাংলাদেশের প্রতিটা রিটেল ফার্মেসিকে যদি আমি কয়েকটা কোম্পানির আন্ডারে নিয়ে আসি, আমার এই যদু মধু ওষুধ কোম্পানি ফার্মেসির দরকার নাই, রহিম ফার্মেসি, করিম ফার্মেসি, জবা ফার্মেসি, এরকম এত ফার্মেসির দরকার নেই, সবাইকে একটা ফার্মেসি পাইতে গেলে ধরেন সাপোজ যেমন একটা লাস্ট ফার্মা একটা গ্রুপ, লাস্ট ফার্মার আন্ডারে পুরো বাংলাদেশে দেখা গেছে ওদের 300টা শাখা আছে। তো এরকম বাইরের দেশে যেটা হয় চেইন, রিটেল ফার্মেসি চেইন একটা যদি করতে পারি,
এবং সেখানে বাধ্যতামূলক একজন করে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বেকারত্ব সমস্যাটাও সমাধান হবে, ফার্মাসিস্টদের নিয়োগ হবে। আমি বলবো প্রতিটা ফার্মাসিস্টের আমি বলবো নিজেদের আবার এই ইগো, দেখা গেছে কি প্রতিটা ফার্মাসিস্ট ওই ওষুধের দোকানে বসবে, এটা তাদের আবার অনেক সময়, যেটা আমি আসলে আমি আমার 13 বছর, আমি কাউকে ছোট করতেছি না, আমাদের প্রতিটা ফার্মাসিস্ট যদি এটা চিন্তা করে যে ওই ওষুধের দোকানে বসে, আসলে ওটা ওষুধের দোকান না, ওটা আমার জব সেক্টর, ওটা আমার রিটেল ফার্মেসি, আমি কমিউনিটি ফার্মাসিস্ট, ওই হিসেবে যদি কাজ করে তাহলে সে অনেক কিছু শিখবে। কারণ হসপিটালে আমি একটা পেশেন্টের প্রেসক্রিপশন দেখতেছি, বা সর্বোচ্চ আমি 50টা পেশেন্টের প্রেসক্রিপশন দেখতেছি, আর ওই ওষুধের দোকানে কিন্তু সে বসে সারাদিনে 300টা পেশেন্টের প্রেসক্রিপশন দেখতেছে, আমার থেকে কিন্তু তার নলেজ গ্যাদারের পরিমাণ বেশি। হ্যাঁ, ওখানে কেন তাহলে ফার্মাসিস্টরা যাইতে চায় না? একটা কারণ, একটা হচ্ছে মালিকরা যারা আছে, মালিকরা হচ্ছে টাকা দিতে চায় না, মাত্র 12,000 থেকে 15,000 টাকা সাথে। তো স্বাভাবিক, আমি গ্রাজুয়েট ফার্মাসিস্ট, আমার তো নিজের একটা আত্মসম্মান বোধ আছে, আমি তো অবশ্যই মাত্র 12,000 টাকায় জয়েন করব না, অন্তত আমাকে একটা সম্মান, মান সম্মান মতো মিনিমাম, আমি বলবো একদম মিনিমামও যদি হয়, ধরেন একটা ফ্রেশ গ্রাজুয়েট, মিনিমাম হইলেও 18 থেকে 20,000 টাকা দিয়ে শুরু করতে হবে। তো এরকম যদি একটা স্ট্রাকচার করতে পারি রিটেল ফার্মেসিদের, তাহলে আমার রিটেল ফার্মেসি যদি সোজা হয়ে যায়, তাহলে আমার ডাক্তারদের জেনেরিক লিখলেও কোনো সমস্যা নেই, আমি জানি যে আমার পেশেন্ট ভালো একটা প্রোডাক্ট পাবে। আচ্ছা, তারপরে আমি বলবো যে ব্র্যান্ড নিয়ে আমাদের সমস্যা, কারণ ডাক্তার দেখা গেছে যে এটা তো আমাদের ওপেন সিক্রেট, যেটাই আমি এখন আর না বলি, যে দেখা গেছে যে ব্র্যান্ড প্রতিযোগিতা হয়, যে আমি আমার এটা আমি বলবো আমার ওষুধ কোম্পানির দোষ, আমি ফার্মাসিস্ট হয়ে আমি আমার নিজের ওষুধ কোম্পানিকে দোষ দিব, কারণ ওষুধ কোম্পানিরাই কিন্তু খারাপ করছে, কমিশন দিয়ে দিয়ে, গিফট দিয়ে দিয়ে খারাপ করছে। কে খারাপ করছে? কারণ আবার ওষুধ কোম্পানি বলবে কি করবো, আমার তো ওষুধ চালাইতে হবে, ডাক্তার তো লেখাইতে হবে ডাক্তারকে দিয়ে, তখন আমার গিফট দিতে হচ্ছে, ভালো ভালো অফার দিতে হচ্ছে, এই জন্য সে লিখতেছে। তো এখন আমি বলবো কান টানলে মাথা আসে, এখন আসলে এইসব বলতে গেলে আমি খারাপ হয়ে যাব, দেখা গেছে যে অনেক সত্যি কথা বলতে হবে। তো জিনিসটা হয়েছে কি যে আমাদের আসলে গোড়াতেই গলত, আমাদের মানে প্রতিটা সেক্টরে গলত। আপনি ওষুধ কোম্পানিতে গলত, কারণ ওরা ওষুধ কোম্পানি চালানোর জন্য কমিশন দিচ্ছে, ডাক্তারকে বলেন, ওষুধের দোকানদারকে বলেন, আমি ডাক্তারকে দোষ দিব না, কারণ আমাকে দিচ্ছে দেখে আমি নিচ্ছি, স্বাভাবিক, আমি তো নিবই, আমাকেও যদি আজকে দেয় আমি তো বলবোই যে দেন, ফ্রি দিলে তো সবাই নিবে। এখন কথা হচ্ছে যে ওষুধের দোকানও তো দোষ, ওষুধের দোকানদারও দোষ, ওষুধের দোকানদারে কোনো ওষুধের ফার্মাসিস্ট নাই, তো ওষুধ কে বিক্রি করতেছে, কোয়ালিটি ওষুধ বিক্রি করে, এটা দেখবে কে? আমি বলবো আমাদের ডিজিডিএ তেও সমস্যা, ডিজিডিএ, ফার্মেসি কাউন্সিল, তাদেরকে শক্ত হইতে হবে ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য। আমাদের এই পেশেন্টরা ভালো ওষুধ, এই যে আজকে অ্যান্টিবায়োটিক, কথায় কথায় দোকানে গেলে আপনি অ্যান্টিবায়োটিক পাচ্ছেন, কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হবে কথায় কথায় গেলেই? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি তো এই জন্য হচ্ছে, তাই না? আসলে যে বললাম যে কান টান মাথা আসে, দোষ সবার, আমাদের সবার, কেন সবাইকে মিলে যদি আমরা চেঞ্জ হই, সবাই মিলে যদি ভালো হই, নিজের আমাদের ফার্মাসিস্টদেরকে এক হইতে হবে, ফার্মাসিস্টদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না, দ্বন্দ্ব থাকা যাবে না, এটা ওই গ্রুপ, এটা এই গ্রুপ, তুমি তো হসপিটাল নিয়ে কাজ করো, তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি তো ফার্মাসিউটিক্যাল, আমি তো কোম্পানিতে পিএমডি তে কাজ করি, আমরা সবাই ফার্মাসিস্ট দিন শেষে। আমি আমার যে একাডেমিক গুরু, আমি বলবো শাহাবুদ্দিন স্যার, যিনি আমার একাডেমিক গুরু, আমি বলবো আমার লাইফে আমি 2টা গুরু পাইছি, একাডেমিক গুরু শাহাবুদ্দিন স্যার, ফার্মাকোলজির প্রফেসর জাহাঙ্গীরনগরের, আর প্রফেশনাল গুরু হচ্ছে আমার নিজামুদ্দিন স্যার, যিনি হচ্ছে আমার লাইফের প্রথম বস। তো এবং উনি স্টিল নাও ফরএভার, সবসময় উনি আমার বস থাকবে লাইফে। তো এই দুজনকে আমি লাইফে পেয়ে আমি অনেক কিছু শিখছি। তো শাহাবুদ্দিন স্যারের কাছ থেকে একটা শিখছি যে আমরা ফার্মাসিস্ট, ভার্সিটি দিয়ে কোনো সময় আমি নিজে কোনো সময় আমার ভার্সিটি দিয়ে আমি ফার্মাসিস্টকে চুজ করি না, আমি চুজ করি ফার্মাসিস্ট আমার কোনো ফার্মাসিস্ট যে ইউনিভার্সিটির হোক, ঢাকা ইউনিভার্সিটি, যদি সে বড় পজিশনে যায় আমারই ভাল লাগে, অনেক ভাল লাগে। তো ফার্মাসিস্টকে আমাদের পরিচয়, আমরা ফার্মাসিস্ট হিসেবে পরিচিত হবে, আমরা যেন নিজেরা বৈষম্য না করি। আচ্ছা তুই তো ইউডা থেকে পাস করছিস, আমি তো নর্থ সাউথ থেকে পাস করছি, তুই তো মানারত থেকে পাস করছিস, ওরা মানারত থেকে পাস করছে, তো ওরা কিছুই জানে না, আমি তো ইস্ট থেকে পাস করছি, বা এরা প্রাইভেট, আমি তো ঢাকা ইউনিভার্সিটি, আমি গভর্নমেন্ট থেকে পাস করছি, আমি জাহাঙ্গীরনগরের। আমি বলবো আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বটা, আমরা সবাই ফার্মাসিস্ট, আমি বলবো ভাই আসেন আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি না করি, নিজেরা যদি এক হই দেখবেন আমরা সবাই অনেক দূর আগে যাবো। পাকিস্তানে কিন্তু ফার্মাসিস্ট যে কমিউনিটি সেটা কিন্তু খুবই স্ট্রং, আপনি যদি জানেন কিনা যে পাকিস্তানের ফার্মাসিস্ট কমিউনিটি খুবই স্ট্রং।
তো ওদের ওখানে কিন্তু ফার্মাসিস্টের এগেইনস্টে কিছু করার সহজে কেউ করতে চায় না বা সাহস পায় না, কারণ ওদের ওটা এত বেশি স্ট্রং। তা আমি বলবো যে আমাদের কমিউনিটিটাকে স্ট্রং হইতে হবে। যেমন ডিপ্লোমা ফার্মাসিস্টরা তাদের দাবি দেওয়া, অবশ্যই আমি তানভীর ভাইয়ের সাথে একমত, আমাদের ডিপ্লোমা ফার্মাসিস্টদের 10 গ্রেডে অবশ্যই উন্নতি করতে হবে, তাদেরকে সেকেন্ড ক্লাস অফিসার করতে হবে 10 গ্রেড দিয়ে। আর আমাদের যারা আমরা গ্রাজুয়েট ফার্মাসিস্ট তাদেরকে ফার্স্ট ক্লাস অফিসার 9 গ্রেড দিয়ে আমাদেরকে উন্নতি করতে হবে। তো আমরা যেন ডিপ্লোমা আর গ্রাজুয়েট একজন একজনের সাথে মারপিট না করি, যে ডিপ্লোমারা 10 গ্রেড নিয়ে এখন আন্দোলন করতেছে, ওরা ওদেরকে আমরা ওদেরকে হাঁটাবো কেন? ওরা অবশ্যই ওদের দাবি দামা ওরা পূরণ করবে, ওরা অবশ্যই 10 গ্রেডে, বরং এটা তো খুশির খবর যে ওরা 10 গ্রেডে হবে, কিন্তু গ্রাজুয়েট হিসেবে আমাকে 9 গ্রেড দিতে হবে। আমি 10 গ্রেড না, আমি 9 গ্রেড গ্রাজুয়েট হিসেবে। কিন্তু ডিপ্লোমা হিসেবে সে অবশ্যই, ডিপ্লোমা নার্স যদি 10 গ্রেড হয় তাহলে ডিপ্লোমা ফার্মাসিস্টও 10 গ্রেড হবে, তাই না? এখানে কেন বৈষম্য হবে? আর দুজনই তো হেলথ প্রফেশনাল। ডিপ্লোমা নার্স যদি 10 গ্রেড হয়, ডিপ্লোমা ফার্মাসিস্টও 10 গ্রেড হবে। আমি যদি বলবো যে যদি গ্রাজুয়েট ফার্মাসিস্ট 9 গ্রেড হয় তাহলে গ্রাজুয়েট নার্সও 9 গ্রেড হবে। সো কোনো বৈষম্য থাকা যাবে না, কারণ অবশ্যই সবার ইয়ের মধ্যে পার্থক্য আছে। তো জিনিসটা এটাই আর কি, যে আমাদের বলবো যে একসাথে মিলে কাজ করলে অনেক কিছু আমরা অর্জন করতে পারবো। আদারওয়াইজ একা একা চললে আসলে আমি বেশি দূর আগাইতে পারবো না। অসংখ্য ধন্যবাদ ফজলেনুর বিশ্বাস সাহেব, আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আমরা পেলাম। আসলে আমরা আজকের আলোচনা থেকে যেটা উপলব্ধি করতে পারলাম যে আমাদের অনেকগুলো বিষয় কাজ করে এখানে। এক হলো আমরা আমাদের সংকীর্ণতাকে দূর করতে পারছি না, আর দুই হলো আমাদের অনেক বৈষম্য আছে। একটা বৈষম্য সবচেয়ে বড়, যেটা হলো আমাদের পাবলিক প্রাইভেট একটা বৈষম্য আছে। আরেকটা জিনিস আমাদের খুব বেশি ভোগায়, যেটা হলো আমাদের আমাদের ইগো অনেক বেশি। আমরা আমাদেরকে নিজেদেরকে মেলে ধরতে পারি না, বা খুব বড় মনে করি কোনো কোনো ক্ষেত্রে নিজেদেরকে, অনেক আবার হীনমন্যতায় ভুগি আমরা অনেক সময়। তো আমাদের আসলে আরেকটা জিনিস আছে, যেটা হলো যে আমাদের ক্ষেত্র অনেক কম, কারণ আমরা চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না। আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, কারণ প্রশাসনিক অনেক বিধিনিষেধ আমাদের মেনে চলতে হয়। আমার মনে হয় যেটা, যে প্রশাসনিক ভাবে অনেক বিধিনিষেধ যেগুলো আছে, আর এগুলা শিথিল করা উচিত। আর অনেক পদক্ষেপ আসলে নেওয়ার প্রয়োজন, এটা ডিজিডিএ থেকে হোক, ফার্মেসি কাউন্সিল থেকে হোক। আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো যে ফার্মেসি কাউন্সিলটাকে আসলে ঢেলে সাজানো উচিত। আসিফ ভাইকে কানেক্ট করতে পারি নাই, আসিফ ভাইকে চাইছিলাম, আসিফ ভাই ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি আমাদের। যাই হোক, যে আসিফ ভাই যেহেতু লাইভে আসতে পারে নাই, আমরা ফিজিক্যালি যদি কোনো কারণে কোনো সমস্যা নিয়ে আসিফ ভাইয়ের কাছে যাই, আসিফ ভাই বলছে, এই আশ্বাস দিচ্ছে যে উনি হেল্প করবে। তো আমাদের এটা আসলে একটা এখন সময়ের দাবি যে ফার্মেসি কাউন্সিল থেকে ঢেলে সাজানো উচিত, এখানে আরো লোকবলের নিয়োগ দেওয়া উচিত, এখান থেকে আরো কার্যক্রম আসুক। আমরা দেখি এখান থেকে যদি কার্যক্রম আসে, তাহলে আমাদের মনে হয় অনেক ভালো হবে, অনেক সুযোগ সৃষ্টি হবে, অনেক বাধা বিপত্তি উঠে আমরা যেতে পারবো। যাই হোক, এখন লাইভের আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। ইনশাল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা এই আলোচনা থেকে যতটুকু জানতে পারলেন বা ভিডিওতে যাই দেখলেন, আসলে আমাদের বাস্তবতা মেনে চলা বাধ্যকতা আছে, আমাদের অনেক লিমিটেশন আছে, তারপরেও আমাদের চলতে হয়। স্বাস্থ্য খাতে কিন্তু ফার্মাসিস্ট, ডাক্তার, নার্স ওতপ্রোতভাবে জড়িত। এই তিনজনকে ছাড়া কখনো একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত করা অসম্ভব। তো আমরা আশাবাদী, আজকে আমাদের যে টপিক ছিল যে বাংলাদেশে স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের আসলে বাধা কোথায়, আমরা অনেক বিষয় তুলে ধরলাম, অনেক ইস্যু আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে উঠে আসলো। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এগুলা আসলে কিভাবে দূর করা যায়, এগুলা নিয়ে কিভাবে কাজ করা যায়, সাংগঠনিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আশা করি এই সমস্যাগুলো আমরা উতরে যেতে পারবো, এবং ফার্মাসিস্টদের যে উজ্জ্বল ভবিষ্যৎ, ফার্মাসিস্টদের যে স্বপ্ন, সেটা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। তো ফজলেনুর বিশ্বাস সাহেব, আপনি আমরা যেহেতু লাইভ শেষ করে দিব, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন।
আহ, আহ, প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ যে আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন, যে এরকম নিয়ে ইস্যু করা। আমি বলবো যে আমাদের আসলে প্র্যাকটিসটা কন্টিনিউ, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে ফার্মাসিস্টদের নলেজ গ্যাদারিং এর জন্য আমি বলবো যে যারা আমাদের জুনিয়র ফার্মাসিস্টরা আছে, যারা পড়াশোনা করতেছে অনার্স মাস্টার্সে, অনার্সে যারা আছে, আমি বলবো যে বেসিকটা যেন তৈরি হয়ে আসে। কারণ ফার্মাসিস্ট হিসেবে ফার্মাকোলজি, ফিজিওলজি, থেরাপিউটিক্স, ফার্মাকোথেরাপিউটিক্স, ফার্মাসিউটিক্স, বায়োফার্মাসিউটিক্স, টক্সিকোলজি, তারপরে আমি বলবো যে অ্যানাটমি ফিজিওলজি, এই যে তারপর ডিজিজ প্রসেস, এই যে প্রতিটা জিনিস, মানে স্পেশালি ফিজিওলজি না জানলে তো ফার্মাকোলজি আসলে বোঝাটা খুব টাফ। কারণ যদি আমি হিউম্যান বডি সম্পর্কেই না জানি তাহলে আমি ফার্মাকোলজি বলবো না। তাই আমি বলবো যে যারা আছে পড়াশোনা করতেছে তাদেরকে এই জিনিসগুলো নিয়ে আসলেই পড়াশোনা করতে হবে। ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ঠিক আছে, এটা আসলে না ওই ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এটা কাজ করতে করতে শেখা যায়, এটা আসলে পড়ে শেখা যায় না, এটা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। কিন্তু ক্লিনিক্যাল যে ইস্যুটা, এটা আপনি বেসিক যদি না থাকে তাহলে আপনার জন্য খুব মুশকিল। ফার্মাকোলজি যদি আপনি না বুঝেন আপনি কিন্তু পারবেন না কাজ করতে সহজে। ফিজিওলজি যদি না বুঝেন, হিউম্যান বডি সম্পর্কে অ্যানাটমি যদি না বুঝেন, তারপরে হচ্ছে আমি বলবো ডিজিজ প্রসেস প্যাথোলজি যদি না বুঝেন, তাহলে আপনি পেশেন্ট হিসেবে, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে কাজ করাটা মুশকিল। তারপরে আমি বলবো যে আপনারা এগুলো নিয়ে পড়াশোনা করেন যারা নতুন আছেন। আর যারা অলরেডি পাস করেছেন অবশ্যই, এবং আরেকটা জিনিস আমি বলবো যে আপনি নিজের লক্ষ্যকে ঠিক করেন, আপনি কোন সেক্টরে কাজ করবেন। কারণ ফার্মাসিস্টদের কাজ করার অপরচুনিটি অনেক সেক্টরে, নট অনলি শুধু ক্লিনিক্যাল। তো আপনি যদি আগে আপনার লক্ষ্য, যেমন আমার ইচ্ছাই ছিল আমি হসপিটালে কাজ করব, আমি যেমন আই এম এ ব্যাড মার্কেটিয়ার, আমি ভালো মার্কেটিয়ার না, আমি কমিউনিকেশন, আমি আমি আমার দেখা গেছে যে মার্কেটিয়ার হতে গেলে আপনাকে অনেক মানুষকে কনভিন্স করতে হবে অনেক। হ্যাঁ, আপনার প্রোডাক্টকে আপনাকে সোজা কথা বিক্রি করতে হবে, এই জন্য আপনাকে মানুষকে মানে পটাইতে হবে। কিন্তু আমি এটাতে এক্সপার্ট না। আমি ওই 10 ঘন্টা 12 ঘন্টা ধরে প্রোডাকশনে কাজ করতে আমি হয়তো বা ভালো বোধ করতাম না, কিন্তু আমি সব প্রফেশনকে সম্মান করতে, সব সেক্টরকে। যেমন আপনি আমাকে পেশেন্টের সাথে কথা বলতে দেন, আমি খুব ভালো, আমি এটাতে এক্সপার্ট। আমি পেশেন্টকে কাউন্সিলিং করা, মেডিসিন কাউন্সিলিং আমি খুব ভালো পারবো, আমি এনজয় করব কাজটাকে। তো রিসার্চের কাজ আমি এনজয় করব, কিন্তু এটা পারবো না। তো আমি বলবো যে আপনারা আগে নিজে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, আমার খুবই বেস্ট ফ্রেন্ড, ও খুব ভালো মার্কেটিয়ার। আমি বলছিলাম একদিন অনার্সে থাকতে যে তুই খুব ভালো মার্কেটিং সেক্টরে তুই খুব ভালো করবি, এবং আসলে ও খুব মার্কেটিং সেক্টরে ভালো। ওকে যদি আমার জায়গায় বসায় দেওয়া হয় আর আমাকে যদি ওর জায়গায় বসায় দেওয়া হয় তাহলে বিজনেস ফল করবে বা কেয়ার ফল করবে। তো এই জন্য বললাম যে আপনি নিজের সক্ষমতাটা আগে বোঝেন, যে আপনি কোন সেক্টরে কাজ করতে পছন্দ করবেন, আপনার ভালোবাসাটা কি। আপনার ভালোবাসাটা যদি হয় আপনি মার্কেটিং সেক্টরে ভালো, আপনি অবশ্যই মার্কেটিং এ যান, আপনি ওই অনুযায়ী পড়াশোনা করেন, এমবিএ, বি ফার্ম, এম ফার্মের পর। এবং আমি বলবো যে আপনার বাংলাদেশে ফার্মেসির যত হাইয়েস্ট ডিগ্রি আছে সেটা নেন, এম ফার্ম পর্যন্ত হন, তারপরে আপনি এমবিএ করেন, বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, বা এরকম যদি বিবিএ বা মার্কেটিং রিলেটেড কোনো সাবজেক্ট থাকে। আপনি যদি এনজিও তে কাজ করতে চান, আপনার জন্য পাবলিক হেলথে মাস্টার্স করাটা খুব ইম্পর্টেন্ট, বা বিভিন্ন পিজিডি কোর্স আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মিলের উপরে, মিল মানে মনিটরিং, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট এন্ড লার্নিং, মিল। তো মিলের উপরে ডিগ্রি আছে। যদি আপনি হসপিটালে কাজ করতে চান ক্লিনিক্যালি, পাবলিক হেলথ এবং ক্লিনিক্যাল সেক্টর কিন্তু আলাদা। পাবলিক হেলথ হচ্ছে পুরো একটা কমিউনিটি নিয়ে কাজ, আর ক্লিনিক্যালি আমি একটা হসপিটালে কাজ করবো। তো ক্লিনিক্যালি কাজ করতে গেলে যদি কোনো হসপিটালে ট্রেনিং এর অপশন থাকে, আপনি ট্রেনিং করেন, বিভিন্ন ক্লিনিক্যাল ট্রেনিং গুলা করতে থাকেন, তাহলে আপনার অনেক নলেজ গ্যাদার হবে। তা আমি বলবো যে আপনি আগে আপনার লক্ষ্য ঠিক করেন, আপনি কোন সেক্টর কিসে কাজ করবেন, লক্ষ্য নির্ধারণ করেন, দেখবেন আপনি ওটাতে লেগে থাকেন, আপনি একদিন উপরে উঠবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। যেমন আমি প্যালিয়েটিভ কেয়ার ফার্মাসিস্ট হতে চাইছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, আমি এখন একটা ট্রেন্ড প্যালিয়েটিভ কেয়ার ফার্মাসিস্ট। তো নিজেকে আমি প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইডার, যেমন আমার প্যালিয়েটিভ কেয়ার সেক্টরে যেমন এখন অনেক প্রায় 5-6 জন ফার্মাসিস্ট কাজ করে প্যালিয়েটিভ কেয়ার সেক্টরে বিভিন্ন জায়গায়, নট অনলি একটা অর্গানাইজেশনে। তো যেখানেই প্যালিয়েটিভ কেয়ার হোক, একজন ফার্মাসিস্টের ভূমিকা উঠবেই, যে একজন ফার্মাসিস্ট লাগবে। যদি এটা যেমন ডাব্লিউএইচওর
বইও কিন্তু রিকমেন্ডেড যে ফার্মাসিস্ট প্যালিয়েটিভ হসপিটাল বেসড ফার্মাসি প্যালিয়েটিভ হসপিটাল বেসড প্যালিয়েটিভ কেয়ারে একজন ফার্মাসিস্ট থাকা বাধ্যতা, মানে থাকতেই হবে একটা ফুল টাইম ফার্মাসিস্ট টিমের মধ্যে। তো এটা WHO রিকমেন্ডেড। তো প্যালিয়েটিভ কেয়ারে যেখানেই হোক সেখানেই একজন টিম মেম্বারে ফার্মাসিস্ট থাকবে, এটা এস্টাবলিশ এখন। তো বা এটা আগে থেকে এস্টাবলিশ। তো আমি এটাকে এখানে বাংলাদেশে হয়তো বা নতুন করে একটা সূচনা করছি। তো এরকম অনকোলজিতে ফার্মাসিস্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ারে ফার্মাসিস্ট দরকার, কার্ডিওলজিতে ফার্মাসিস্ট দরকার, সব জায়গায়। তো আপনারা চাইলে অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। তাই আমি বলবো যে আপনারা নিজেরা আগে ইয়ে হন যে আপনারা কোন সেক্টরে কাজ করবেন এবং ওই অনুযায়ী আগান, ভিশন অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ ফজলে বিশ্বাস সাহেব। আমরা লাইভের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। তো দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে আমরা লাইভটা শেষ করে দিব। আপনারা দর্শকদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে আপনারা মানে যখন অসুস্থ হন আপনারা প্রেসক্রিপশন ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না, কখনোই না। এটা আপনি যে নিজের জীবনটাকে ধ্বংস করছেন শুধু তাই না, এটা কিন্তু আপনি ওই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট যে অ্যান্টিবায়োটিক যে রেসিস্ট্যান্স আছে এটাকে বাড়িয়ে দিচ্ছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঔষধ সেবনে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং নিজের জীবনকে ঝুঁকিমুক্ত রাখবেন। আর দর্শকদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লাইভে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।